যতবার আমি গার্ডেন রিচে গিয়েছি ওখান থেকে বেরোনোর সময় কিন্তু ছোট ছোট পতাকা আমি কিছু কিছু বাড়িতে দেখতে পেয়েছি এবং সেখানে লেখা আছে আই লাভ মোহাম্মদ, আই লাভ ববি হাকিম, আই লাভ পাকিস্তান। শেখ শাহজাহানের যে পুরো ইনসিডেন্টটা এবং কিভাবে তারা ওই বর্ডার থেকে ক্রস করে আমাদের এখানে ঢুকছে এবং কিভাবে আমাদের অর্থনৈতিক ব্যবস্থার উপরে তাদের যে একটা কবল পড়ছে, স্পেশালি ট্রান্সপোর্ট লজিস্টিক্স বিজনেসে তাদেরকে কিভাবে ঢোকানো হচ্ছে, বাউন্ডারি বিটুইন ইস্ট বেঙ্গল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল সেটাকে ভেঙে ফেলে একটা লার্জার বাংলাদেশ বা অনলি বাঙালি জাতীয়তাবাদী, যেটা আসলে শুরু হয়েছিল বাঙালি জাতীয়তাবাদ দিয়ে 1905 সালের পরে, সেটা এখন বেঙ্গলি ইসলামিক ন্যাশনালিজমে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ এখন অ্যাবর্ড অফ টেরর। মাননীয়া এটা এখন অব্দি মনে হয় রিয়েলাইজ করতে পারেননি যে তিনি মুখ্যমন্ত্রী। একজন মুখ্যমন্ত্রী ধর্নায় বসেন না, একজন মুখ্যমন্ত্রী গিয়ে যাদের কাছে আকুতি মিনতি করেন, একজন মুখ্যমন্ত্রী আদালতটাকে একটা ড্রামা সেন্টার বানায় না, একজন মুখ্যমন্ত্রী যে কোনো অন্যত্র রাজ্যে গিয়ে পুরো রাজ্যের সম্মানহানি করেন না। ইউসুফ পাঠানকে জেতানোর জন্য বলা হয়নি তিনি একজন বড় ক্রিকেটার, না, প্রচার করা হয়েছে তিনি একজন মুয়াজ্জেমের পুত্র। তৃণমূল এমন একটি দল, যদি ক্ষমতা থেকে তৃণমূল সরে যায় তাহলে কর্মীরা সকলে একসাথে একদিনে 1 ঘন্টার মধ্যে সরে যাবে। হিন্দুরা তো জেগেছে, এটা তো আমি নিশ্চিত যে তারা জেগেছে। প্রচুর লোক মনে মনে আক্ষেপ করছে, তাদের ছেলে মেয়ে বাইরে চলে যাচ্ছে, কিছু লোককে বাবা মাকে ছেড়ে বাইরে চলে যেতে হচ্ছে। আই এম শিওর যে জেনারেশনরা বুঝেছে, এখনকার যে নতুন পিঢ়ি তারা বুঝতে পারছে, কিন্তু তারা কতটা সঠিকভাবে সেটা বুথের মধ্যে গিয়ে সেটার বাস্তবায়ন করতে পারবে, সেটা আমার কাছে অবশ্যই একটা প্রশ্ন। আজ পিনাক কি বলছেতে পিনাক বেশি কথা বলবে না, আপনাদের মতো পিনাক শুনবে, বেশিটাই শুনবে, আর আপনাদের মনে যেসব প্রশ্ন জমে আছে সেই সব প্রশ্ন করবে। কার কাছে? তিনি হচ্ছেন শ্রেয়সী সিংহ। তার দেশের নিরাপত্তা নিয়েই তার মূলত গবেষণা, তার অনেক পরিচয়, একটু একটু করে পরিচয় দেব। আর পরিচয় শুনলে মনে হবে শ্রেয়সী পদবি পেয়েছে সিংহ, কিন্তু আসলে সে সত্যিই সিংহী। নমস্কার শ্রেয়সী, আজকে পিনাক কি বলছে এই পডকাস্টে আপনাকে স্বাগত। আপনার পরিচয় তো একটুখানি দিয়েছি, অনেকখানি দিতে হবে, কথার মধ্যে মধ্যে দিয়ে যাবে, কিন্তু আমার প্রথমেই আমি যে প্রশ্নে যাব, যে দেশের নিরাপত্তাই হচ্ছে আপনার গবেষণার বিষয়। দেশের নিরাপত্তার মতো এরকম একটা বিষয়কে আপনি গবেষণার জন্য ভাবলেন, এটা কি লেখাপড়া করতে করতে এলো, না প্রথম থেকে একটা এরকম ভাবনার মধ্যে দিয়ে আপনি বড় হয়েছেন? আসলে হয়েছেটা কি, আমার যে ছোটবেলার থেকে আপব্রিঙ্গিং হয়েছে সেখানে আমি সচরাচর শুনে আসতাম যে আমাদের বাড়িতে অত্যন্ত অনেক ফ্রিডম ফাইটারদের জন্ম হয়েছে। আমার মায়ের ঠাকুরদাদা, মায়ের ঠাকুমার ভাই, এবং তারা সকলে কালাপানি হয়ে বাড়ি ফিরেছেন। এরকম আন্দামান নিকোবর আইল্যান্ড ব্রাদারহুড ফ্রেটার্নিটি, ওখানেরও অনেকজন মেম্বার্স আমাদের বাড়িতে মানে আমাদের পারিবারিক সদস্য ছিলেন। সুতরাং রাষ্ট্রবাদ, দেশ রক্ষা, এই জিনিসটা আমি ছোটবেলা থেকেই বড় হতে হতে মানে শুনেছি অনেকবার, মায়ের মুখে, বাবার মুখে, ঠাকুরদাদার, দিদিমাদের মুখে। তাছাড়া এই যে নোয়াখালী ম্যাসাকারের সময় বঙ্গ থেকে পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে তাদের পালিয়ে আসা এবং যে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে তারা গেছেন, এখানে এসে ক্যাম্পে থাকা, আমার বাবার ক্যাম্পে জন্ম, এবং তারপরে অনেকগুলো বছরের যে অত্যন্ত স্ট্রাগল, এটা আমাকে সবসময় প্রশ্ন করতে সাহায্য করেছে যে অ্যাট হোয়াট কস্ট অল দিস হ্যাপেন্ড। তো আমার সেখান থেকে মনে হয়েছে যে ন্যাশনাল সিকিউরিটি, রিজিয়নাল সিকিউরিটি, রিজিয়নাল পিস, এগুলো খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, শুধু দেশের জন্য না, দেশের ভৌগোলিক বাস্তবায়নের জন্য নয়, কিন্তু প্রতিটি পরিবারের জন্য। তো তখন থেকেই আমার ইচ্ছে ছিল আমি অ্যাবসলিউট ডিফেন্স বা হার্ড ডিফেন্সের দিকে আসব এবং ন্যাশনাল সিকিউরিটির সাথে যুক্ত হব। সেটা যদিও স্কুল থেকে বেরিয়ে মানে তখনই তাৎক্ষণিকভাবে হয়নি, একটু একটু করে হয়েছে, কিন্তু হ্যাঁ, যখন আমি মাস্টার্স থেকে এমফিলের দিকে যাচ্ছিলাম আস্তে আস্তে, তখন মানবাধিকার নিয়ে আমার মাস্টার ডিগ্রি, এবং মানবাধিকার রক্ষার জন্য সিটিজেন সেফটি বা নাগরিকদের সুরক্ষা, এটা দেশের একটা বড় কর্তব্য, স্টেটের বড় কর্তব্য, এবং সেখান থেকেই আমার ভবিষ্যতে ন্যাশনাল সিকিউরিটিতে প্রবেশ। প্রথম প্রশ্ন এবং প্রথম উত্তরে নিজের সাথে একটা মিল খুঁজে পেলাম, যে আপনিও এমন একটা পরিবারে জন্মেছেন, আমিও তাই, যারা বাংলাদেশে নিজের ঘর বাড়ি, খেলার মাঠ, স্কুল,
বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে একদিন পশ্চিমবঙ্গে চলে আসতে বাধ্য হয়েছিলেন। আমাদের দর্শকদের মধ্যে অনেকেই সেই মিল খুঁজে পাবেন। কিন্তু আমি একটা কথা বলি, আপনার বাড়ির লোকেরা কি কারণে তারা নিজের মাটি ছেড়ে চলে এলেন সেটা সত্যি করে বলতেন? আমার পরিবারের সবাই না স্বীকারই করতেন না তারা যে কষ্টের জন্য এসেছেন। আমার খুব ভয়াবহ পরিস্থিতি। আর এটা আজও যদি আমার ঠাকুমা বেঁচে আছেন, তার 94 বছর বয়স এবং আমাদের কলকাতার বাড়িতেই থাকেন বাবা মায়ের সাথে। তো তার মুখে আমি অনেকটা শুনেছি, কারণ দাদু যখন চলে গেছেন, ঠাকুর দাদু যখন চলে গেছেন, তখন আমি ক্লাস 7-8-এ পড়ি। তখন কি রাষ্ট্রবাদ, কি সুরক্ষা, এইসব নিয়ে অত আইডিয়া আমার ছিল না। কিন্তু এখন যখন আমি সেই বাস্তবগুলোকে চোখের সামনে দেখি, পড়াশোনা করছি, বাড়িতে যে আমার ঠাকুমা যথেষ্ট সেন্সে, আগেকার দিনের মানুষ তো, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম সেই রাতটা কেমন ছিল দিদা, যখন তোমাকে পালিয়ে যেতে হলো। ওনার বিয়ে হওয়ার কিছুদিনের মধ্যেই ওনাকে আমার নোয়াখালী ছাড়তে হয়েছিল। নোয়াখালীতে ফেনী বলে একটি জায়গা আছে, দর্শকরাও অনেকে জানবেন, আপনিও জানবেন। ফেনীতে মাস্টারপাড়াতে আমাদের বাড়ি ছিল, জেনারেল হসপিটালের সামনে। এবং ঠাকুমা বলেন যে এই রাতে তারা পালাচ্ছেন, সেই দিন সকালে তারা শুনেছেন যে তাদের পার্শ্ববর্তী একটি গ্রামে 10টা লাশ পড়েছে এবং ভীষণ খারাপ পরিস্থিতি। ঠাকুমা তখন সদ্য বিবাহিতা এবং সেরকমভাবে আয় করারও উপায় নেই, কারণ অলরেডি তখন আমাদের ক্যালকাটা কিলিংস এখানে হয়ে গেছে, ডিরেক্ট অ্যাকশন ডের কল দিয়ে দিয়েছে জিন্না। এবং সেটার যে ইম্প্যাক্ট, ওই যে অত হিন্দু গোপাল মুখার্জির দ্বারা অ্যাটাক করে সেটার প্রতিশোধ তুলেছেন, সেটার যে একটা স্পিল ওভার এফেক্ট, সেটা কিন্তু নোয়াখালীতে পড়েছিল। এবং নোয়াখালী ম্যাসাকারের ওই সময়টা 1946-এ একদিনের মধ্যে হয়নি, যেরকম আমরা শুনতে পারি যে কাশ্মীরে 1990-এর একদিনের মধ্যে সবাই পালিয়ে গেছে, ওটা কিন্তু ওরকম ছিল না। স্তরে স্তরে লোক, দফায় দফায় লোক কিন্তু সেরকম ভাবে পালিয়েছে। বাড়ির মেয়েদের সম্মান বাঁচানো, মায়েদের সম্মান বাঁচানো, ছেলে মেয়েদের প্রাণ বাঁচানো, কত রকম নিজের সম্পত্তি সব ফেলে চলে আসা। আচ্ছা ধরুন, তখনও পূর্ব পাকিস্তান, পরে বাংলাদেশ হয়েছে, তখনও হিন্দুদের একটা চলে আসার জায়গা ছিল। তারা পশ্চিমবঙ্গে এসেছেন, এখানে থাকছেন। এর পরেও কাতারে কাতারে পূর্ববঙ্গ থেকে হিন্দুরা এসেছেন, এখনও ওখানে থাকা সংখ্যালঘু হিন্দুরা রয়েছেন। আপনার কি মনে হয় এখন পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, তাতে আবার হিন্দুদের ঘরছাড়া হয়তো হতে পারে এবং তাদের যাওয়ার তো আর কোনো জায়গা নেই? না, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, একেবারেই তাই। আমার বাবার চাকরি রেলে থাকার জন্য আমাদের গার্ডেন রিচ, আপনি জানেন খিদিরপুরের অঞ্চলটা, মিটিয়াবুরুজের ওখানে গার্ডেন রিচে রেলওয়ে সেন্ট্রাল হসপিটাল আছে। তো আমার বাবা মায়ের কোনো ছোটোখাটো প্রবলেম হলেও তারা সেখানেই ভর্তি থাকে, সেখানে চিকিৎসাপন্ন থাকেন। এবং আমি যাতায়াতের মধ্যে থাকি, আমার বাড়ি যাদবপুর, আমি ওখান থেকে যাই আসি, যাতায়াতের মধ্যে থাকি। তো যতবার আমি লেটলি গার্ডেন রিচে গিয়েছি, আমি আগের বছরের কথাই বলছি, আমার বাবার গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছিল, যতবার আমি গার্ডেন রিচে গিয়েছি, ওখান থেকে বেরোনোর সময় কিন্তু ছোট ছোট পতাকা আমি কিছু কিছু বাড়িতে দেখতে পেয়েছি। এবং সেখানে লেখা আছে আই লাভ মোহাম্মদ, আই লাভ ববি হাকিম, আই লাভ পাকিস্তান। এবং তারা সগর্ভে সেই পতাকাগুলো কিন্তু দুলে বেড়াচ্ছে এবং মানুষের চোখের সামনেই রয়েছে। এইসবের জন্যই তো উনি মিনি পাকিস্তান বলেছিলেন এবং দাওয়াতও দিয়েছিলেন, আমন্ত্রণ জানিয়েছিলেন ইসলামে আসার। তো সেটা শুধু কিন্তু একটা, আপনি বলতে পারবেন না ইট ইজ আ সিঙ্গেল ইনসিডেন্ট। আমি সাদার্ন অ্যাভিনিউতে বা ধরুন গড়িয়াহাটের ওই দিক থেকে যখন আমরা এর দিকে যাচ্ছি, বেহালার ওই দিকটাতে যাচ্ছি, চৌরাস্তার ওই দিকে যে রাস্তাগুলো আমি ঠিক খেয়াল করতে পারছি না, ওখানে কিন্তু পুরো আই লাভ মোহাম্মদ, কাম টু মোহাম্মদ, ইউ আর ইনভাইটেড। ঠিক আছে, এই ছোট ছোট বিজ্ঞাপনগুলো, এগুলো কিন্তু ছোট হলেও, খুব সামান্য নেগলিজিবল হলেও অনেক কথা বলেন। তাছাড়া আপনি এসআইআর তো দেখছেনই, ওখানকার যে নাম বাদ যাওয়া এবং স্বরূপনগর থেকে যে হাজার হাজার যারা ইললিগাল ইমিগ্রেন্টস ছিল তাদের চলে যাওয়া, এবং তার কিছুদিন আগে সন্দেশখালীতে শেখ শাহজাহানের যে পুরো ইনসিডেন্টটা, এবং কিভাবে তারা ওই বর্ডার থেকে ক্রস করে আমাদের এখানে ঢুকছে, এবং কিভাবে আমাদের অর্থনৈতিক ব্যবস্থার উপরে তাদের যে একটা কবল পড়ছে, স্পেশালি ট্রান্সপোর্ট লজিস্টিক্স বিজনেসে তাদেরকে কিভাবে ঢোকানো হচ্ছে, ফেক আধার কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে। এটা তো নতুন কিছু নয়, আমরা সকলেই জানি। হ্যাঁ, তবে এটা আপনি ঠিক বলেছেন, তখন জায়গা ছিল পালানোর, পশ্চিমবঙ্গে আসার একটা জায়গা ছিল, ভারতে আসার, কারণ ভারত ইজ দ্য ন্যাচারাল হোমল্যান্ড ফর হিন্দুস, সেটা একটা উপায় ছিল। কিন্তু এরপরে যদি পশ্চিমবঙ্গ গ্রেটার বাংলাদেশ কনভার্টেড হয়ে যায়, যেটা অবশ্যই তাদের ড্রিম, মৌদাদির অবশ্যই 1941-এর মধ্যে
হুকুমত এলাহি বানাবার একটা স্বপ্ন আছে এবং সেই স্বপ্ন বাস্তবায়িত হতে আমরা দেখতে পাচ্ছি, তাহলে অবশ্যই আমাদের আর পালানোর জায়গা থাকবে না। বাঙালি যারা হিন্দু, বাঙালি যারা, তাদের আর কোনো হোম থাকবে না, এটা তো অবশ্যই। এই খণ্ডিত ভারতের কথা হচ্ছিল, হতে হতে বলেছি না যে আমি দফায় দফায় ওনার পরিচয় দেবো। উনি এখন নালন্দা বিশ্ববিদ্যালয়ে অখণ্ড ভারত এই বিষয়ের উপরে কাজ করছেন। সেই অখণ্ড ভারত কখনো পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে নয়, এমনকি পূর্ববঙ্গকেও বাদ দিয়ে নয়, যে পূর্ববঙ্গ আজকে বাংলাদেশ, এবং আমাদের জন্যই বাংলাদেশের জন্ম, আমরাই তাদের স্বাধীনতা দিয়েছি। কিন্তু বাংলাদেশ আজকে ভারতকে প্রধান শত্রু বলে মনে করে এবং ভারত বিরোধিতা ওখানে সরকারের টিকে থাকার অস্ত্র। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বাংলাদেশে নতুন যখন সরকার গঠন হলো, তারেক শপথ নিলেন, তিনি যে এক্স হ্যান্ডেলে লিখলেন, সেখানে তিনি লিখছেন যে বাংলাদেশে এই ভোট হয়েছে, সকলকে শুভেচ্ছা। তার পরের লাইন, সকল ধর্মের মানুষকে আমার অভিনন্দন, আগাম রমজানের শুভেচ্ছা। এই যে আগাম রমজানের শুভেচ্ছা এবং সকল ধর্মের মানুষকে শুভেচ্ছা, আমার কোনো আপত্তি নেই তাতে, কিন্তু শুধু রমজান না বলে উনি তো বলতে পারতেন আগামী হোলি আসছে, দোল আসছে, তারও শুভেচ্ছা। তার মানে বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুরা যারা নিপীড়নের মধ্যে দিন কাটাচ্ছেন, তাদের প্রতি কি ওনার কোনো সহানুভূতি নেই? বরং বাংলাদেশ থেকে আমাদের রাজ্য শুধু ভোট ব্যাংক ইম্পোর্ট করে যাবে, কি মনে হয় আপনার? তো এটাই তো তার রাজনৈতিক জীবনের একটা চাবিকাঠি, যে তার শর্ট টার্ম পলিটিক্যাল গোলস নাম্বার 1, আর মাইনরিটি অ্যাপিসমেন্ট, আমি মাইনরিটি বলবো না, সেকেন্ড মেজরিটি অ্যাপিসমেন্ট। হ্যাঁ, সংখ্যালঘু মানে একবারে সরাসরি পশ্চিমবঙ্গে মুসলিম তোষণ, মুসলমান ভাই বোনেদের যাদেরকে আমরা মাইনরিটি বলি, তারা তো আসলে মাইনরিটি নন, তারা কিন্তু আনঅফিসিয়ালি 50% অনেক ঊর্ধ্বে। এবং তিনটে জেলা তো 50%-এর উপরে, মালদা, মুর্শিদাবাদ। ওদিকে মালদা মুর্শিদাবাদে কজন ভারতীয় থাকে সেটাও একটা কোয়েশ্চেন। কতজন ওখানে বাঙালি মানে পশ্চিমবঙ্গের বাসিন্দা, সেটা কিন্তু একটা বড় কোয়েশ্চেন। ওখানে ম্যাক্সিমাম লোক কিন্তু ইললিগাল ইমিগ্রেন্টস, হ্যাঁ না, এবং তাদের ঠাউর করতে পারতো না যদি এসআইআর না থাকতো। থ্যাঙ্কস টু এসআইআর, থ্যাঙ্কস টু কেন্দ্রীয় সরকার। কিন্তু মমতা ব্যানার্জির যে অ্যাপিসমেন্ট, সেটাই তার চাবিকাঠি, সাফল্যের চাবিকাঠি। আপনি ইউএসপি বলে, সেটাই তার চাবিকাঠি। এবং আমরা এক নয় একাধিক ঘটনা দেখেছি। এবার জামাতের যে জেতার ঘটনাটা আপনি দেখুন। আমি একটা ছোট্ট ফিগার বলছি। জামাতে ইসলামী 2008-এ তাদের সদস্য সংখ্যা ছিল ধরুন 23,067, 23,067, এবং সেটার যখন সমীক্ষা করা হচ্ছে 2024-এর পরে, সেটা কিন্তু নিয়ার অ্যাবাউট 77,000-এ গিয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, এবার সব থেকে ভয়ানক ব্যাপার হচ্ছে ম্যাক্সিমাম তাদের মেম্বারশিপ কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে ঘিরে বর্ডার এরিয়া আসছে, সেখান থেকে হয়েছে, পুরো বাংলাদেশ থেকে নয়, পুরো পূর্ববঙ্গ থেকে নয়, বা ওই সাতক্ষীরা, তারপর আপনার গোপালগঞ্জ, এইসব রংপুর, এইসব এরিয়া থেকে, যেটা আমাদের মানে পশ্চিমবঙ্গকে ঘিরে রেখেছে। এবং আরও অবাক করা বিষয় হচ্ছে জামাতের ম্যাক্সিমাম মেম্বার বা ম্যাক্সিমাম সদস্য কিন্তু মহিলা, এবং তারা কিন্তু ম্যাক্সিমাম বর্ডার এরিয়াস থেকে এসছে এবং হিন্দু প্রধান এরিয়া। এটা মনে রাখতে হবে যে ওই বর্ডার এরিয়াগুলো হিন্দু প্রধান এরিয়া। সুতরাং এটা কখনোই মানে যখনই তাকে বলা হয় যে ইললিগাল ইমিগ্রেশন রোকো বা ইললিগাল ইমিগ্রেশনকে কিছু একটা স্টেপ নাও, তখন সে বিএসএফ এর কথা বলেন। এবং সে নয়, তার যতজন তার সদস্য তাকে ফলো করেন সবাই বিএসএফ এর দোষ দেয়। কিন্তু এটা কি শুধুমাত্র বিএসএফ এর দোষ? যারা আসছে তাদেরকে দেখা কি রাজ্য পুলিশের কর্তব্য নয়? লোকাল ইন্টেলিজেন্স শেয়ারিং কেন্দ্র সেটা কি রাজ্য পুলিশের দায়িত্ব নয়? এবং যদি আমরা মেনেও নিই বিএসএফ ঢুকতে দিচ্ছে, মেনে নিলাম ফর দ্য টাইম বিং, তবে রাজ্য পুলিশ এমন কোনো একটা অভিজ্ঞান বা একটা এক্সপেডিশন চালানো না কেন এসআইআর হওয়ার আগে, যেখানে তারা ঠাউর করতে পারতো যে কতজন ঢুকেছে? এবং তাদের যে ভোটার কার্ড, আধার কার্ড এবং লক্ষ্মীর ভাণ্ডার, হ্যান ত্যান যত উনি প্রকল্প শুরু করেছেন, প্রত্যেকটা তাদের কাছে যায় কিভাবে? যদি রাজ্য পুলিশের কোনো দায়িত্বই না থাকে, মানে পুরোটাই যদি এড়িয়ে যান, তাহলে তো অনেক প্রশ্ন আবির্ভাব হয়।
তো সেখানে তো যেটা আপনি বলছেন সেটা একেবারেই সঠিক। এইবারে আপনি যে উত্তর দিলেন সেই উত্তরটার ভেতরে না আমার মধ্যে অনেকগুলো প্রশ্ন জমা হয়ে গেছে। প্রতি মুহূর্তে ভাবছি এবার প্রশ্নটা করি, উত্তরটা চলছিল, আমি এক এক করে প্রশ্ন করি। দেখুন, আপনি বলছিলেন যে মমতার হাতে এই যে মুসলিম তোষণ, ওনার চাবিকাঠি। চাবিকাঠি মানে যে গৃহস্থ সে চাবি দিয়ে ঘরে শোয়, আর চোরের কাছে থাকে শীতকাঠি, অপোজিটটা। তাহলে কি বাংলাদেশের যারা অনুপ্রবেশকারী, যারা নানাভাবে ভারতে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে ঢুকছে, তাদেরও শীতকাঠিটা হচ্ছে তৃণমূলের তোষণ? একেবারেই তাই, একেবারেই তাই। তাদের তাদের তাছাড়া আর ওপেনিং কোথায়? কে তাদেরকে ঢুকতে দেবে? একেবারেই তাই। তারা আমি একটা ছোট্ট মেনশন করবো এখানে, কিছুদিন আগে যখন জামাত তো ব্যান পার্টি ছিল, মাননীয়া শেখ হাসিনাকে যখন তারা আউস্ট করে দিচ্ছে, ওখান থেকে যখন তাড়িয়ে দিচ্ছে ইঞ্জিনিয়ার একটা মুভমেন্টের মাধ্যমে, তখনও কিন্তু জামাত ইললিগাল পার্টনার ছিল বাংলাদেশে। হ্যাঁ, এবং মানে 300-রও অধিক জামাতে ইসলামী এক্সট্রিমিস্ট বা র্যাডিক্যাল থিঙ্কার্সরা তারা কিন্তু জেলের পিছনেই ছিল, এবং যাদেরকে শেখ হাসিনা শুধু না, প্রত্যেকটা যারা বাঙালি জাতীয়তাবাদীতে বিশ্বাস করে তারা প্রত্যেকেই সেটা তাদেরকে রাজাকার বলে জানে, যারা কখনোই পূর্ব পাকিস্তানকে আলাদা হতে দেয়নি পশ্চিম পাকিস্তান থেকে। তো সেই সময় যখন তারা পিটিশন করছে জামাত যে আমাদেরকে ইলেকশনে নাও বলে, এবং ইলেকশনে আসতে পারছিল না ডিরেক্টলি বলে, তারা 29 রকমের বিভিন্ন ছোট ছোট পার্টি দাঁড় করিয়েছে। একটা তো এনসিপি, ইনকিলাব মঞ্চ, আমার বাংলা টিম, ছোট আল কোয়েদা টিম, অনেক এরকম অনেক আছে। আল কোয়েদা তো আল কোয়েদার নাম নিয়ে আসে না, এবি টিম, অনেক আছে। কিন্তু তখন যখন তারা ব্যান ওঠানোর পিটিশন করছে, তখন কিন্তু তারা বিভিন্ন মানে রাষ্ট্র এবং পার্শ্ববর্তী রাজ্যের হেডসদেরকে চিঠি পাঠিয়েছিলেন। কি আন্ডারে, মানে শফিকুর রহমানের কথা বলছি, যে জামাতের আমির এই মুহূর্তে, তার মাধ্যমে, যে অপারেশন অফ বাংলাদেশি ইসলামিস্ট। এবং আমি আপনাকে হলপ করে বলতে পারি ফ্রম অবভিয়াসলি রিলায়েবল সোর্সেস, সেরকম একটা চিঠি কিন্তু এখানেও উড়ে এসে পড়েছিল। আচ্ছা, হ্যাঁ। তো সেই চিঠিতে এইটাই লেখা ছিল যে বাংলাদেশি ইসলামিস্ট যাদের আর কোনো ডিমান্ড নেই, শুধু শারিয়া করবে এবং তারা নিজেরা শান্তিতে থাকবে, ওদের ডেফিনেশন অফ শান্তি, তো সেইটাতে যাতে পার্শ্ববর্তী রাজ্যরা তাকে হেল্প করে, এবং সেরকম একটি চিঠি পশ্চিমবঙ্গতেও এসেছিল। তার মানে এই কোট আনকোট শান্তির টার্গেটে আমরা? অবশ্যই তাই। এবং সেই শান্তির টার্গেটটা কিন্তু একটা চিঠির মাধ্যমে দিয়ে মরাল সাপোর্ট চাইছে এমনটা নয়। সেই শান্তির টার্গেটে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষাটাকে তার প্রধান একটা ওয়েপন বানিয়ে পুরো যে বাউন্ডারি বিটুইন ইস্ট বেঙ্গল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, সেটাকে ভেঙে ফেলে একটা লার্জার বাংলাদেশ বা অনলি বাঙালি জাতীয়তাবাদী, যেটা আসলে শুরু হয়েছিল বাঙালি জাতীয়তাবাদ দিয়ে 1905 সালের পরে, সেটা এখন বেঙ্গলি ইসলামিক ন্যাশনালিজমে পরিণত হয়েছে। সেই বেঙ্গলি ইসলামিক ন্যাশনালিজমের যে ডাকটা, সেটাতে অবশ্যই তাদের তৃণমূল কংগ্রেসের সাহায্য চাই। দেখুন, আমি এই একটা ম্যাপ দেখছিলাম যে বাংলাদেশের সদ্য নির্বাচনের যে ফলাফল, তাতে দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের একবারে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, কিছুটা আসামের অংশেও, তার যে সীমান্তবর্তী এলাকা সাতক্ষীরা, যশোর, রংপুর, নবাবগঞ্জ, এইসব জায়গায় জামাত জোট জিতেছে। গোটা বাংলাদেশের ম্যাপটা যে সংবাদ মাধ্যম দেখাচ্ছিল, তারা বিএনপিকে সবুজ রঙে দেখিয়েছে, লালে, তো গোটা ম্যাপটা জুড়ে দেখছি লাল হয়ে রয়েছে। তাহলে কি এই যে শান্তির চিঠি দিদির রাজ্যে এসো, তার সঙ্গে কি এর কোনো মিল থাকতে পারে? অবশ্যই তাই, অবশ্যই মিল আছে। না হলে বাংলার সাথে ঘেরা রাজ্যগুলো, যেটা সোকল্ড হিন্দু প্রধান মানে বাংলাদেশের রাজ্য, সেখানেই জামাত জিতবে কেন? সেখানেই তাদের সদস্য সংখ্যা এত বেশি হবে কেন? মানে হাফের বেশি সদস্য ওখান থেকে, রংপুর, গাইবান্ধা, সাতক্ষীরা, ওই সব দিক থেকে আপনাদের ম্যাক্সিমাম সদস্য, এবং তার ওখান থেকে যে চোরা কারবারি, যত ইলিগাল ইমিগ্রেশন, তো একটা মানে ওটা তো একটা মানে ধর্তব্যের মধ্যেই আমরা জানি। তাছাড়া চোরা কারবারি, গরু পাচার, এই মানে অ্যানিম্যাল এক্সচেঞ্জ, এগুলো কোথা দিয়ে চলে? আপনি মানে ভয়ঙ্কর কথা বলছেন। তাহলে দেখুন, এই সদ্য যে উমর বলে যাকে গ্রেফতার করা হয়েছে, লস্কর তৈবার মানে একদম শাখা মডিউল চালায়, যে কলকাতা থেকে গ্রেফতার করেছে এসে দিল্লির পুলিশ, তা যে পরিচয় জানা যাচ্ছে মালদহের ছেলে, সে
লস্করে তৈবার প্রধানকে কাকা বলে ডাকে, চাচা বলে ডাকে, তার মেসেজ থেকে পাওয়া গেছে। তাহলে তো আমি মানে সবকিছু মিলিয়ে পশ্চিমবঙ্গ একবারে একটা মানে ভয়ানক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে। পশ্চিমবঙ্গ এখন অ্যাবর্ড অফ টেরর। আবোতাবাদ থেকে যেরকম আমেরিকা শুট ডাউন করেছিল লাদেনকে, আবোতাবাদ থেকে খুঁজে পেয়েছিল, তখন কিন্তু পাকিস্তান, এটা খুব ইন্টারেস্টিং, পাকিস্তানও কিন্তু লাদেনকে খুঁজছে। ওরা জানতো ওখানেই সে আছে, কিন্তু লোক দেখানোর জন্য তারাও কিন্তু খুঁজছিল, কিন্তু শেষে পাওয়া গেল কোথায়? আবোতাবাদে। সেরকম আপনি খুঁজে দেখুন, ম্যাক্সিমাম টেরর প্ল্যানিং এই আলফালার লোকগুলো যে টেরর প্ল্যানিং করে দিল্লি ব্লাস্ট করালো, তাদেরও কিন্তু একটা পা পশ্চিমবঙ্গে আছে। এবং আমি কিছুদিন আগে, আমি সঠিক করে এই মুহূর্তে ঠাউর করতে পারছি না কি গ্রামের নাম কি, হাওড়া বা হুগলি জেলায় একটি এরকম বিশিষ্ট গ্রাম আছে যেখানে সংখ্যালঘুদেরই বেশি ডমিনেশন, এবং সেখানে টিভি দেখা, বলিউড গান শোনা, জামা কাপড়ে নিয়ন্ত্রণ, মহিলাদের জামা কাপড়ে নিয়ন্ত্রণ, হিজাব ছাড়া বেরোনো যাবে না, এরকম কিন্তু একটা 101টা রুল বুক এসেছিল। আমার কাছে এই মুহূর্তে নেই হাতে। এটাই কি তালিম? অবভিয়াসলি। তার মানে বাংলাদেশে যে তালিম চলছিল, যার জন্য এই শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পরে যে কারণগুলো দেখা যাচ্ছিল, সেই তালিম কি পশ্চিমবঙ্গেও চলছে? নিশ্চয়ই চলছে, নিশ্চয়ই চলছে। আর সব থেকে ভয়ানক ব্যাপার হচ্ছে জামাত কিন্তু একা না, এবং জামাতকে যে শুধু উমা সাপোর্ট করছে, মুসলিম ব্রাদারহুড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সেটা নয়, জামাত কিন্তু ওয়েস্টার্ন সাপোর্টে নার্চার্ড হচ্ছে। আপনি এটাও ঠাউর করে দেখবেন, প্রতিটা টেররিস্ট ফান্ড মানে টেররিস্ট অর্গানাইজেশন তৈরি হওয়ার পিছনে কিন্তু ওয়েস্টার্ন সাপোর্ট খুব সুদৃঢ়ভাবে লক্ষ্য করা যায়। এবং জামাতে ইসলামীর পিছনে যে ওয়েস্টার্ন সাপোর্টটা ছিল, সেটার কিছুটা অংশ হলেও কিন্তু বাংলাতে ঢুকছে। এবং আমি জানি না সেই নামটা নেওয়া উচিত কিনা, বাংলাতে এরকম বিভিন্ন বিভিন্ন পক্ষের উদয় হয়েছে, বিভিন্ন বিভিন্ন ভাষাকেন্দ্রিক পক্ষের উদয় হয়েছে, যেই পক্ষের লোকেরা কিন্তু আমেরিকার বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসে তারা বাংলা ল্যাঙ্গুয়েজটাকে হাতিয়ার বানিয়ে ডিভিশন বা সেপারেটিজম ক্রিয়েট করার চেষ্টা করছে। পরিষ্কারভাবে বলতে বললে আমি তাও বলবো। তো জামাতে ইসলামী ইজ নট অ্যালোন, অ্যান্ড দেয়ার ফিন্যান্সিং ইজ নট উইদিন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ অ্যালোন। এটার যে সাপোর্ট আসছে সেটাও কিন্তু খুব একটা মানে ঠাউর করে দেখার একটা ব্যাপার। এসব কথা শ্রেয়সী কোন অধিকারে বলছে? এ নিয়ে যদি কারো প্রশ্ন থাকে, আপনাদের বলেছি না দফায় দফায় পরিচয় দেবো। শ্রেয়সীর পড়াশোনার একটা বড় অংশ কেটেছে জামিয়া মিলিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে, আর সেখানে তিনি কাউন্টারিং ইসলামিক টেরোরিজম এর ওপরে কাজ করেছেন, গবেষণা করেছেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলি, আজ পশ্চিমবঙ্গের কোন পথে চলা উচিত, এক, এবং পশ্চিমবঙ্গের বর্তমান সরকার কি সেই পথে চলছে, দুই, তিন নম্বর প্রশ্ন, আমাদের রাষ্ট্রের মানে আমি বলতে চাইছি কেন্দ্রীয় সরকারের এখন কি ভূমিকা হওয়া উচিত? তার সাথে আমি আরেকটাও যোগ করতে চাইবো, সরকারের তো ভূমিকা থাকাই উচিত, সমাজকেও সেই জাগরণের দিকে দেওয়া উচিত। প্রথম কথা হচ্ছে আমাদের কি প্রশ্ন ছিল একবার যদি বলেন? প্রথম প্রশ্ন হচ্ছে এটাকে আমরা কাউন্টার করব কিভাবে? উগ্র জাতীয়তাবাদ চাই, অ্যাবসলিউট ন্যাশনালিজম বা জিঙ্গোইজম, মানে সাম্প্রদায়িক হতে হবে। সাম্প্রদায়িক কথাটা কি আসলে? আমরা যখন সাম্প্রদায়িক বলি তার মানে কি? when we say we are communal, what does it mean? communal মানে আমি যে ধর্মকে মানি আমি সেটাকে সম্মান করব, মানব, আমি তোমার ধর্মকেও মানব, তাকে আমি ঘৃণা করব না। তুমিও তোমার বাংলায় তো এরকম ন্যারেটিভ থাকে যে জাতীয়তাবাদ মানেই সেটা সাম্প্রদায়িকতা, আমি ওটা কাটার জন্যই বলছি, আমিও বিশ্বাস করি এটা। তো বর্ডার অঞ্চলে বেশি করে জাতীয়তাবাদী শক্তির উত্থান প্রয়োজন। পিনাক, আমি একটা কথা এখানে যখন তুমি তুললে এই কথাটা, যে জাতীয়তাবাদ কি বা সাম্প্রদায়িক হওয়াটা কি, সেই ক্ষেত্রে আমি একটু ইতিহাসের দিকে যাই। 1967 সালে তুমিও জানবে আমাদের হিন্দু মেলার আবির্ভাব হয়েছিল, এবং সেই সময় অনেক বিশিষ্ট মানুষজন ছিলেন, যেরকম আমরা সবাই জানি মহারিষি রাজনারায়ণ বসু, শ্রী অরবিন্দর তিনি ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার, স্বর্ণলতা দেবীর বাবা, এবং নবগোপাল মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুরের বংশ, এবং বিভিন্ন লোকজন ছিল। প্রথম মেলায় রবীন্দ্রনাথ ঠাকুর নিজে গান গাইছেন, হ্যাঁ, হিন্দু মেলার উপহার, এবং সেখানে তিনি রবীন্দ্রনাথ, যাকে বিভিন্ন লোকেরা সো কল্ড লিবারাল, সেকুলার এসব বলে আখ্যান দেয়, তিনি সেখানে রামরাজ্যের কথা বলেছিলেন। এবং রামরাজ্য মানে হিন্দু রামরাজ্য, অবশ্যই হিন্দু রামরাজ্য, দ্যাট ইজ দ্য সিভিলাইজেশনাল ভ্যালু। এবং সেখানে একটা বিশিষ্ট লোক ছিল আমাদের
প্রফুল্লচন্দ্র রায়, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, তিনি একটি বই লেখেন, একটি পুস্তক লেখেন, এবং সেই পুস্তকটির নাম ছিল হিন্দু কেমিস্ট্রি। হিন্দু কেমিস্ট্রি বইটা পৃথিবী বিখ্যাত হয়, এবং সেখানে তিনি বলেন যে হিন্দু কেমিস্ট্রির যত উনি ফর্মুলা সব দিয়েছেন, সেখানে উনি কালীর সাধনার সাথে সেটাকে রিলেট করেছেন। যদি আমরা কখনো সেই বইটা হয়তো এখন আর মার্কেটে পাওয়া যাবে কিনা জানি না, তবে কোনো না কোনো লাইব্রেরিতে অবশ্যই থাকবে। তো আমার প্রশ্ন হচ্ছে, তখন হিন্দু বটানি বই বেরিয়েছিল, হিন্দু কেমিস্ট্রি বই বেরিয়েছিল, বেঙ্গল কেমিক্যাল নেটওয়ার্কস কেমিক্যাল ইন্ডাস্ট্রি ফর্ম হয়েছিল, বোরোলিনের আবির্ভাব হয়েছিল, বিভিন্ন ঐতিহাসিক জিনিসপত্র, মানে হিন্দু ম্যাথমেটিক্স তখনও বিভিন্ন ম্যাথমেটিশিয়ানসরা হিন্দু ম্যাথমেটিক্স এসব নিয়ে কাজ করছেন। তবে তখন দাঁড়িয়ে যদি হিন্দু কেমিস্ট্রি সাম্প্রদায়িক বই না হয়, তাহলে এখন আমরা হিন্দু এটা বলে সাম্প্রদায়িক হবে কেন? আসলে হিন্দু শব্দটা যে রিলিজিয়ান নয়, এটা আসলে কালচার। হিন্দুত্ব একটা কালচার। এটা নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারবো, কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে না আমরা এইসব তাত্ত্বিক বিষয়ে আলোচনা করার জায়গাতেই নেই। এত একটা মানে আমরা বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছি। আমার এই উমর গ্রেপ্তার হওয়ার পর আমার পশ্চিমবঙ্গকে নিয়ে এমনিতেই আমি খুব চিন্তিত। আমি মোটেও এরকম নয়, আমাকে দেখে অনেকে মনে করে যে বর্তমান সরকারের বিরুদ্ধে আমি কথা বলছি। আসলে অব্যবস্থার বিরুদ্ধে আমি কথা বলছি, অনুন্নয়নের বিরুদ্ধে কথা বলছি, এবং দেশের সুরক্ষা। দেখুন, সেটা বলতে গিয়ে আমার মাথায় যেটা আসছে শ্রেয়সী, এবার রাজ্য বাজেটে 5,700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সংখ্যালঘু উন্নয়নে। আমার কোনো আপত্তি নেই। শিল্প, বিজ্ঞান চর্চা, লেখাপড়া, স্কুল, তার যে পরিমাণ সেগুলো আর বলছি না, এগুলো এত কম, মানে 1000 থেকে 200 কোটি কোথায় করে 5,700 কোটি টাকা বেশি মাদ্রাসা তৈরির জন্য। এটা তো আমার যেটা মনে হয় যে শিক্ষিত মুসলিমরা তাদের সন্তানদের কেউ মাদ্রাসায় পাঠান না, তাহলে এই যে ব্যয় করা হচ্ছে এটা কি জামাতকে উৎসাহিত করতে? এটা কি বাংলাদেশ থেকে আসছেন যারা তালিম দিচ্ছেন তাদের উৎসাহিত করতে? অবশ্যই তাই। মাদ্রাসার একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল থাকে র্যাডিক্যালাইজেশনে। আমি যখন বাংলাদেশে 24-এর ভোটের আগে গিয়েছিলাম 23-এ, তখন আমি গলিতে গলিতে মাদ্রাসার কিছু সিন তোমায় বলবো। সেখানে তুমি ঢুকে দেখলে একটি পাটি পাতা, একটি লম্ফ রাখা, ইলেকট্রিসিটির কোনো বালাই নেই, এবং ছেলেগুলো রাত দিন একই জামা কাপড় পরে তাদের যাই বই হোক সেটা পঠন পাঠন করে যাচ্ছে, এবং তাদের যে শিক্ষা সেখানে সেটা অত্যন্ত র্যাডিক্যালাইজ। সেটার মানে ফর্মাল এডুকেশন সিস্টেমের সাথে বা অর্গানাইজড এডুকেশনাল সেক্টরের সাথে তার কোনো রিলেশন নেই। এখন কথা হচ্ছে বেঙ্গলে এত মাদ্রাসা কেন তৈরি হচ্ছে? কোনো এক নেতা, পূর্বের কোনো একটা মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিল মাদ্রাসা বন্ধ করো, টেররিজম বন্ধ হয়ে যাবে। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, যদিও তা নিয়ে তার দলে মানে সিপিএম এর তো মুখ আর মুখোশ আলাদা হতো, তো সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেসবের বালাই নেই। উনি পরিষ্কার বলেন, যে গরু দুধ দেয় আমি তার লাথি খেতে রাজি আছি, দুধেল গাই মুসলিমরা আমায় ভোট দেয়, 30% আমার। এটা উনি সরাসরি বলেন। মুসলমান ভাইয়েরাও বুঝতে পারছে যে তাদেরকে ঠকানো হচ্ছে। এই যে উনি যখন তখন হিজাব পরে ইফতারি করে নেয়, এটা মোটেও ইসলামিক গ্রন্থ তাকে এটার সায় দেয় না। কিন্তু তুমি মুসলমান নও, তুমি সারাদিন ধরে কিছু করলে না, হঠাৎ গিয়ে ইফতারিতে তুমি ওরকম একটা হিজাব পরে ইফতারি খেতে শুরু করলে তাদের মন্ত্র পঠন বাদ দিয়ে, সেটা মোটেও ইসলামিক হয়ে যাওয়া নয়। সেটা সবাই বুঝতে পারছে, ইট ইজ অ্যান অ্যাপিজমেন্ট পলিসি। কিন্তু অ্যাপিজমেন্ট পলিসির জন্য তো কিছু মানুষকে করতে হয়। ওয়েস্ট বেঙ্গলের মুসলমানরা কিন্তু এখনো অবধি সব থেকে পিছড়া পড়া মুসলিমস ইন দ্য এন্টায়ার কান্ট্রি। তবে তিনি করছে কাদের জন্য? তোমার প্রশ্নতেই আসি। তিনি করছেন সেই মুসলমান ভাই বোনেদের জন্য যারা ইললিগালি আমাদের এখানে আসছে, এবং যারা এই জায়গাটাকে ওই যে হুকুমাতে ইলাহির কথা আমি বলছি সেটাকে তৈরি করার চেষ্টা করছে। মাদ্রাসার যে এডুকেশনের যে মূল, সেটা কখনোই তো ফর্মাল এডুকেশন না। সেখানে কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, বায়োলজি কিছুই তো পড়ানো হয় না। সেখানে কুরআনও ঠিক করে পড়ানো হয় না, আই উইল টেল ইউ দ্যাট। সেখানে যেটা পড়ানো হয় সেটা হচ্ছে হাদিস, এবং কোন হাদিস কে লিখেছে তার কোনো মানে খুব একটা জ্ঞান বোধহয় সকল যারা ওখানে পড়ান, যে মাস্টাররা, তাদের কিন্তু নেই। এবং সেখান থেকেই এই যে মানে উগ্রভাবে তোমাকে র্যাডিক্যালাইজড করে দিচ্ছে, উগ্রভাবে এত ছোট বয়স থেকে মানুষকে র্যাডিক্যালাইজড করে দিচ্ছে মুসলিম বাচ্চাদেরকে।
সেই র্যাডিক্যালাইজেশনের পুরো পদ্ধতিটা মাদ্রাসা থেকে শুরু হয়। এবং ডির্যাডিক্যালাইজেশনের অনেক পেপার্স যখন আমি পড়ি, অনেক স্কলাররা সেটা নিয়ে আলোচনা করে যে টেরোরিজম হয়ে যাওয়ার পর আমাদের দেশে মনে হয় কি হ্যাঁ এবার অ্যাটাক করতে হবে, টেরোরিজম হয়ে গেছে, বদলা নিতে হবে। কিন্তু বদলাটার আগে টেরোরিজমকে রোকবার কি পদ্ধতি হতে পারে, সেটা হচ্ছে ডির্যাডিক্যালাইজেশন। এবং ডির্যাডিক্যালাইজেশনের প্রথম ধাপ হচ্ছে মাদ্রাসা বন্ধ করা। মাদ্রাসার সিলেবাস চেঞ্জ করা নয়, সেখানে অনেক ফিনান্স দেওয়া নয়, প্রথম ধাপই হচ্ছে সেটাকে অ্যাবসলিউটলি ক্লোজ ডাউন করা, অ্যাবসলিউটলি ক্লোজ ডাউন করা। কারণ সেটা যদি তুমি না করতে পারো, টেরোরিজম বা সিটিজেন সিকিউরিটি কোনোটাই তুমি এনশিওর করতে পারবে না। তো এই যে এতগুলো টাকা সেখানে ব্যয় করা, সেটা অবশ্যই আমি জানি না তাকে কে স্ট্র্যাটেজিক আইডিয়া দিয়েছে ইসলাম মুসলিম অ্যাপিসমেন্টের জন্য। কোনো শিক্ষিত মুসলমানরা কিন্তু সত্যি তাকে, যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে এবং যাদের ছেলেমেয়েরা বাইরে গিয়ে পড়াশুনো করছেন, তারা খুব যে সাপোর্ট করে এই ব্যাপারটাকে আমার তো মনে হয় না। দেখুন, মমতা ব্যানার্জির প্রধান মুসলিম মুখ ববি হাকিম, তিনি প্রকাশ্যে বলেছেন যে আমাদেরকে সংখ্যাগুরু হতে হবে, আমরা কতদিন আর সংখ্যালঘু থাকবো। তার আরেকজন মুখ হুমায়ুন কবির, তাকে তিনি লোক দেখানো বহিষ্কার করেছেন, তিনি বাবরি মসজিদ বানাতে চাইছেন পশ্চিমবঙ্গে। এদিকে আবার কেউ কেউ বলছেন যে বাবরি মসজিদ বানাবার যে হুজুগটা তুলেছেন তাতে মমতার মুসলিম ভোট ভাগ হয়ে যেতে পারে। ওখানে মিম ঢুকে গেছে, মিম এবার আসন দেবে, প্রার্থী দেবে, বেশ কিছু আসনে প্রার্থী দেবে মিম বলছে। আবার আইএসএফ গতবার একটা আসনে জিতেছিল, এবার ফুরফুরা শরীফেরই আরো কয়েকজন প্রার্থী হতে পারেন করে আইএসএফ। সব মিলিয়ে মুসলিম ভোট কমতে পারে। এই আশঙ্কার থেকেই কি মাদ্রাসা এবং সংখ্যালঘু উন্নয়নের কথা বলে বরাদ্দ বাড়ানো? অবশ্যই তাই। আমার তো মনে হয় আইএসএফ এর যে ভাইজান, তার যত ফলোয়ার্স, তারা ধীরে ধীরে আরো বাড়ছে এবং তারা বুঝতে পারছে যে এদেরকে মানে আমাদের রাজ্য সরকার ইউজ করছে বা ব্যবহার করছে তাদের নিজেদের অ্যাপিসমেন্টের জন্য। এখন যার কাছে আর কোনো কিছু অফার করার নেই, সে কি অফার করবে? বাজেট, পয়সা, কারণ ওটাই একমাত্র অ্যাভেলেবল। কারণ তুমি তাদের শিক্ষা দিতে পারছো না, শিক্ষা দিলে আজকে পশ্চিমবঙ্গের এই হালাত হতো না। আজকে পরিযায়ী শ্রমিকরা অন্য জায়গায় গিয়ে মার খাওয়া হোক, যাই হোক, যা তারা ক্লেম করে থাকেন সেসব করতে হতো না। তারা অন্য রাজ্যে যাচ্ছেই বা কেন? তাদের কেন নিজের রাজ্যে কাজ নেই? এবং পরিযায়ী শ্রমিক তো শুধু হিন্দুরা যাচ্ছে না, নিশ্চয়ই মুসলমান অনেকটা সংখ্যা আছে। তুমি আমাদের এখানে দিল্লিতে বিভিন্ন এনসিআর রিজিয়নে বিভিন্ন দোকানে যাও, তারা সবাই বলবে আমরা মালদা থেকে এসেছি, মুর্শিদাবাদ থেকে এসেছি, ওখানে কোনো কাজ নেই। অটোওয়ালা, টোটোওয়ালা, রিক্সাওয়ালা ম্যাক্সিমাম কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আসছে, যতগুলো মুসলমান ভাইয়েরা এখানে কাজ করেন। তাহলে সেটা কার ফেলিওর, সেটা আমাদেরকে দেখতে হবে। সেখানে তাদের চাকরি, তাদের স্বাস্থ্য, তাদের উন্নয়নের কেন কোনো কথা হচ্ছে না? হ্যাঁ, ওই একটা প্রশ্নের উত্তর থেকে আমরা সরে গিয়েছিলাম যে আজকে যে পরিস্থিতি, তাতে সাধারণ মানুষকে তো এগিয়ে আসতে হবে, উগ্র জাতীয়তাবাদ দরকার। সেক্ষেত্রে সরকার কি করতে পারে? দেখুন, দীর্ঘদিন ধরে বিএসএফকে জমি দেওয়া হয়নি, শেষে আদালত বলেছে যে অবিলম্বে জমি দাও, ফেন্সিং প্রয়োজন, তাহলে সামনে নির্বাচন। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে শুধুমাত্র বাংলাদেশ থেকে বাঁচা নয়, ভারতকে রক্ষা করার জন্য এখন আমাদের কি কর্তব্য হওয়া উচিত? প্রথমত, রাজ্যে যে সরকারই থাকুক, তাদেরকে প্রতিটা ওয়েলফেয়ার স্কিমে কেন্দ্র সরকারের বিরোধিতা করা, সেটা একেবারেই করা উচিত না। দ্বিতীয়ত, এই অ্যাপিসমেন্ট পলিসি, যেটা খুব সাংঘাতিক, যেটা পুরো বাংলাটাকে একদিন বেচে দিতে পারে তাদের হাতে, সেই অ্যাপিসমেন্ট পলিসি থেকে এবং শর্ট টাইম প্রফিট গোলস, যেটা যে শর্ট টাইম পলিটিক্যাল প্রফিট, যেটা এখন কারেন্ট রাজ্য সরকার চায়, শর্ট টার্ম পলিটিক্যাল প্রফিট, সেই জিনিসটা থেকে পিছনে আসা। এবং আরেকটা বিভৎস খারাপ জিনিস হচ্ছে যখন তারা তাদের দল নির্গঠন করছে, তাদের দল গঠন করছে, সেখানে যে সদস্যদেরকে নিচ্ছে, তাদের পলিটিক্যাল সেন্সের কি এসেন্স? তাদের কোনো পলিটিক্যাল এক্সপিরিয়েন্স আছে, পলিটিক্যাল সেন্স আছে? তারা মানুষের মধ্যে কাজ করেছেন, আন্দোলনের মধ্যে যুক্ত ছিলেন? কিছুই না। সে জাস্ট কিছু পয়সা ছুড়ে দিচ্ছে কিছু ফেমাস মুখদের, তাদের জাস্ট ভোটটাকে কেনবার জন্য। আমার মনে হয় না এই সরকারের আর কোনো ইনস্টিটিউশনাল রিফর্ম হবে, গভর্নেন্স তারা কোনোদিনও করে উঠতে পারবে, এটা আমার মনে হয় না। সুতরাং পলিটিক্যাল স্টেবিলিটির জন্য ইনস্টিটিউশনাল স্টেবিলিটির প্রয়োজন। এবং ইনস্টিটিউশনাল স্টেবিলিটি এরকম একটা ঘষতে যাওয়া দল দিয়ে হবে না। কারণ আপনি যদি দেখেন, কালকে মুকুল রায় মারা গেছেন এবং টিএমসির পূর্বে যারা এই টিএমসিটাকে বানিয়েছিল, তাদের মধ্যে আর কেউ সেরকম বিশিষ্ট বেঁচে নেই। এবং যারা নতুন এসছে, আমি তাদের রাজনৈতিক
সেন্সের কোয়েশ্চেন করবো না, কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে তারা কতটা পলিটিক্স বোঝেন এবং তারা আগামী দিনে তাদের কি ভিশন, বঙ্গটাকে নিয়ে কি ভিশন, এই এত গ্লোরিয়াস একটা কমিউনিটি তার যে জিরোর থেকেও খারাপ অবস্থা না, এখন যে তৃণমূলের একটাই ভিশন, ভোটে যেত। ভোটে জেতা, চেয়ার রক্ষা করা। এবং মাননীয় এটা এখন অব্দি মনে হয় রিয়েলাইজ করতে পারেননি যে তিনি মুখ্যমন্ত্রী। একজন মুখ্যমন্ত্রী ধর্নায় বসেন না, একজন মুখ্যমন্ত্রী গিয়ে জাজের কাছে আকুতি মিনতি করেন, একজন মুখ্যমন্ত্রী আদালতটাকে একটা ড্রামা সেন্টার বানায় না, একজন মুখ্যমন্ত্রী কোনো অন্যত্র রাজ্যে গিয়ে পুরো রাজ্যের সম্মানহানি করেন না। সুতরাং আমার মনে হয় না এই পার্টি কোনোদিনও আর রিফর্ম করবেন, কারণ মমতা ব্যানার্জি নিজে, তারও বয়স হয়েছেন, তিনিও এখন কি কাজ করতে কি কাজ করেন বোঝা যায় না। এবং তারপরে যাকে পশ্চিমবঙ্গ দেখছে তার কোনো পলিটিক্যাল সেন্স নেই, তাকে রাজনীতিটা জাস্ট আপনি কি হ্যান্ড ওভার ভাইপো করে বাবুর দিয়েছে। কথা বলছেন? হ্যাঁ, আমি তার কথাই বলছি, সেই ভাইয়ের কথাই বলছি, ভাইপোর কথাই বলছি। তার কতটা কি পলিটিক্যাল সেন্স, তাকে তো পুরো রাজনীতিটা ওনাকে প্যাকেটে র্যাপ করে গিফট করা হয়েছে। সে কতটা ছাত্র রাজনীতি করেছে, কতটা মানুষের সাথে মিলেছে, কতটা গ্রাসরুট লেভেলে কাজ করেছেন। শুধু কাউকে একটা গিয়ে চাদর পরিয়ে দিয়ে ক্যামেরায় দেখানোটা তো আমার মনে হয় না রাজনীতি করা, বা কেউ কাশছে তাকে জল ধরিয়ে দেওয়াটাও রাজনীতি নয়। তো আমার সেটা মনে হয় যে এখন পরিবর্তনের দরকার। মমতা নিজেও বলেছিলেন অনেকদিন একটা সরকার থাকলে পরিবর্তনের দরকার হয়, সিপিএম এর সময় 2011-তে। আমারও এখন তাই মনে হয় অনেকদিন একটা সরকার থাকলে পরিবর্তনের দরকার হয়। দেখুন, মুসলিম ভোট বরাবর বাম পেত, এই মুসলিম ভোটটা আস্তে আস্তে সরে তৃণমূলের সম্পদ হয়ে গেছে। এবার বলা হচ্ছে যে মুসলিম ভোট কমতে পারে, আমার হিসেবও তাই বলছে। সেটাও খুব বেশি হলে 6-7%। এরপরেও 23-24% ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকছে। কিন্তু উনি জানেন হিন্দু ভোট ছাড়া কিন্তু উনি চতুর্থবার আসতে পারবেন না, তার জন্য দীঘায় অনধিকার, তবু তিনি একটা ধাম নাকি বানালেন একটা, আবার ওখানে কোথায় দুর্গা মণ্ডপ বানাচ্ছেন, ওখানে হনুমানজি, এখানে বজরংবলী, সব করে চলেছেন। আবার তার পাশাপাশি তিনি এবার দুর্গাপুজোর উদ্বোধনে গেছেন, সেখানে হিজাব পরার মতো করে চাদর পরেছেন। মানে উনি ধর্ম নিয়ে রাজনীতিটা প্রকাশ্যে করছেন। কিন্তু বাঙালি হিন্দু, মানে পশ্চিমবঙ্গের বাসিন্দা যে হিন্দুরা, তাদের উপর কি ভরসা করা যায় যে তারা বদল আনবে? এখন তারা যদি ভোট দিতে পারে তাহলে তারা বদল আনবে। তারা ভোট কি দিতে পারছে? এটা হচ্ছে সর্বপ্রথম প্রশ্ন হওয়া উচিত। তারা কতটা ভোট দিতে পারছে? এখানে রাজ্য সরকারের ফেলিয়ার শুধু এটা আমি বলবো না, এখানে কিন্তু কেন্দ্র সরকারেরও কিছু কিছু জায়গায় গ্যাপস রয়ে যাচ্ছে। তারা যখন প্যারালাল ফোর্সেসকে ওখানে দিচ্ছেন ভোট, পুরো ভোট এপিসোডটাকে ওভারসি করার জন্য, তাদেরকে সম্পূর্ণভাবে মানে ইনস্ট্রাকশনস দিয়ে দিচ্ছেন কিনা তারা ভাষা বোঝে না। তাদেরকে লোকাল যারা বুথ লিডার্স বা লোকাল পার্টির যারা লোক, তারা তো ইজিলি ফুসলিয়ে নিচ্ছে না। সুতরাং কতজন ভোট এসআইআর এর পরেও ভোট কেন্দ্র অবধি গিয়ে সঠিক ভোট দিতে পারবে, সেটাই একটা প্রশ্ন। হিন্দুরা তো জেগেছে, এটা তো আমি নিশ্চিত যে তারা জেগেছে। প্রচুর লোক মনে মনে আক্ষেপ করছে, তাদের ছেলে মেয়ে বাইরে চলে যাচ্ছে, কিছু লোককে বাবা মাকে ছেড়ে বাইরে চলে যেতে হচ্ছে। আই এম শিওর যে জেনারেশনরা বুঝেছে, এখনকার যে নতুন পিঢ়ি তারা বুঝতে পারছে, কিন্তু তারা কতটা সঠিকভাবে সেটা বুথের মধ্যে গিয়ে সেটার বাস্তবায়ন করতে পারবে, সেটা আমার কাছে অবশ্যই একটা প্রশ্ন। এটা যতদিন না ভোট হচ্ছে ততদিন বলা খুব মুশকিল। যে ঘরের ছেলে ঘরে থাকার কথা বললেন না, সেটাতে আমার একটা মনে হয়েছে যে অন্য রাজ্য আমি জানি না, আমরা বাঙালিরা জানি যে বাঙালিরা একটু ঘরকুনো হয়। আর আমাদের মায়েরা, মূলত মায়েরা, তারা সবসময় চান যে ছেলে নিজের কাছেই থাকুক। মানে বাইরে গেলেও তাকে নাড়ু মুয়া সব বানিয়ে দেওয়া হচ্ছে, কদিন থাকবি তুই চিলায়। মানে কলকাতা থেকে সে হয়তো পাটনা গেছে, সেটা বলা হয় কোন বিদেশ বিভুঁয়ে গিয়ে থাকবি। সেই বাঙালিকে আজকে এটা মেনে নিতে হচ্ছে যে লেখাপড়া থেকে চাকরি, কোনো কিছুতে সন্তান এখানে থাকবে না। ছোটবেলা থেকে 9-10-এ পড়ে যে ছেলে মেয়েরা, তাদেরকে যদি প্রশ্ন করা হয় এরপর তুমি কি করবে, সে কোনো পুনে, ব্যাঙ্গালোর, এমনকি গুজরাট, মুম্বাই এসব ইনস্টিটিউশনের কথাই তারা ভাবে। স্কুলে তার মানে তারা বন্ধুরা মিলে তাই আলোচনা করে। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমার যে বন্ধু বান্ধব, তাদের কারো সন্তান বাংলায় থাকে না, তারা সকলে চাকরি সূত্রে বাইরে গেছে। সম্প্রতি একটা বিয়ের সিজন গেল, আমি যতগুলো বিয়ের অনুষ্ঠানে গেছি প্রত্যেকটা ক্ষেত্রে একটি ছাড়া কনে এবং বর দুজনেই পুনেতে থাকে, দুজনে মুম্বাইতে থাকে, দুজনেই আহমেদাবাদে থাকে। এরকম একের পর এক বিয়েতে আমি অ্যাটেন্ড করলাম। তো আগামী পশ্চিমবঙ্গটা হয়ে যাবে বৃদ্ধাশ্রম, আমার মনে হচ্ছে কেমন, এবং তখন আমরা একা হব। কিন্তু
মমতা বন্দ্যোপাধ্যায় বিবাহ করেননি, কিন্তু একজন নারী, মানে তার মধ্যে তো মাতৃত্ব আছে, এবং তিনি তার ভাইপোকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সন্তানের মতো স্নেহ করেন। আপনি দেখুন, তিনিও বাঙালি হিসেবে এমনভাবে সব কিছু সেট করেছেন যাতে অভিষেক ঘরেই থাকতে পারে, কালীঘাটে বা শান্তিনিকেতনে যেখানেই থাকুক কাছে কাছে থাকবে। তাহলে বাঙালিদেরকে এটা বোঝার সময় এসেছে, বা তারা কি বুঝবে যে অন্যের সন্তানকে বাইরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হলেও নিজের সন্তান সমকে তিনি নিজের কোলেই রাখছেন। তাদের তো বোঝা উচিত। এখন শুধু যে বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে তা না, এখন আপনি দেখবেন যে বাঙালি ছেলেরা, বাঙালি মেয়েরা, আমি নিজেই তো একটা মহিলা, বেঙ্গল থেকে পড়াশোনা সমস্ত কিছু আমাকে বাইরে আসতে হয়েছে, কারণ বেঙ্গলের এডুকেশন হোক, আইটি হোক, টেকনোলজি হোক, ইনফ্রাস্ট্রাকচার, লজিস্টিক্স, কোনো কিছুর আর কিছু বেঁচে নেই, কিছু বেঁচে নেই। মহিলাদেরকেও বাইরে যেতে হচ্ছে, ছেলেদেরকেও বাইরে যেতে হচ্ছে। প্রতিটি ইউনিভার্সিটির র্যাঙ্কিং নামছে প্রতিটা, আপনি সল্টলেকে যান, ওখানে প্রত্যেকটা বাংলো বা ভিলাতে একজন বয়স্ক মানুষ, মানে পুরুষ, একজন নারী, এই দেখতে পাবেন একটা দেখার কেয়ারটেকার আয়া, যে অনবরত হয়তো মানে কেয়ারটেকিং এর নাম করে পয়সা নিচ্ছে, কিছু বলার নেই, কারণ তাদের উপরেই তাদের ডিপেন্ড করতে হচ্ছে। এটা তো একটা প্রবলেম। দ্বিতীয় প্রবলেম হচ্ছে বাঙালির যে বাঙালিত্বটা চলে যাচ্ছে। তারা যে বলে যে আমরা বাংলাকে প্রোটেক্ট করছি, আমরা বহিরাগত থেকে বাংলাকে প্রোটেক্ট করছি। আরে তোমার বাংলাতে কোনো লেবারই পাচ্ছ না, বিহার থেকে সেই লেবারকে আসতে হচ্ছে, পাঞ্জাব থেকে আসতে হচ্ছে, এবং তারা এখানে এসে মিশ্রিত হয়ে তারা একটা নতুন রকমের একটা কালচার তৈরি করছে। তোমরা কি বাংলাকে তাহলে প্রোটেক্ট করছো, তাই না? বাংলাকে তো প্রোটেক্ট করতে পারছো না, নিজের ছেলে মেয়েদেরকে নিজেদের কাছে রাখতে পারছো না। আপনি জানেন সব থেকে বেশি কেন্দ্রীয় সরকারের সংস্থা কিন্তু বেঙ্গলে 56টা। ইট ইজ মোর দেন এনি আদার স্টেট। কিন্তু সেই 56টা সেন্ট্রাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনে বহিরাগতরাই চাকরি করেন, বাঙালিরা চাকরি পান না, বা তারা সেই এলিজিবিলিটি অর্জন করতে পারেন না, বা তারা সেখানে থেকে চাকরি করার মানসিকতাই রাখতে পারছেন নাকি না। বঞ্চনা করা হয় বাঙালি, বঞ্চনা করা হয়, সেটা তার ন্যারেটিভ। সবেতেই বলা হয় যে বাঙালিকে বঞ্চনা করা হচ্ছে। আমি তো এখন অব্দি বঞ্চিত হইনি দাদা, আমি এখানে এত বছর ধরে আছি, আমাকে বাঙালি হওয়ার কারণে এরা বেশি সম্মান করে, এবং তারা এটা ধরেই নিয়েছে যে আমার মেধা বাঙালি হওয়ার কারণে অন্যদের থেকে অনেকটা বেশি। তারা ধরে নিয়েছে, ফাইনাল কলের জন্য আমাকে জিজ্ঞেস করে। আমি তো বঞ্চিত হইনি, তাহলে বঞ্চনা কারা হচ্ছে? নাকি বঞ্চনাটা শুধুই একটা এক্সকিউজ? না, ভারতের সর্বত্র তো বাঙালিদের উপর অত্যাচার করা হয়। বাঙালি শুনলেই তাকে বলা হয় তোমাকে বাংলাদেশ পাঠিয়ে দেবো, তাকে মারধর করা হয়। আপনি কি বলছেন? সেটা কার ফেলিওর? এটা আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আর আপনি বলছেন যে সেই বাংলার মেয়ে হয়ে যে আপনি বাইরে ভালো আছেন। না, এটা একটা অজুহাত, এটা সত্যিই একটা অজুহাত, এবং সেই অজুহাতটা যতদিন না উনি অজুহাত থেকে কার্যক্রম কিছু করবেন ততদিন বাংলার উন্নয়ন হবে না। আর এত চুরি, এত 2 নম্বরই, এত কিছু করে ফেলেছে, সেই রিফর্মটা খুব রিসেন্ট ফিউচারে আমার মনে হয় না সম্ভব। উই নিড আ চেঞ্জ। বাংলার সরকারি স্কুলগুলোয় স্টুডেন্ট কমছে, ড্রপ আউট বাড়ছে, তার একটা বড় কারণ হচ্ছে এই যে 26,000 চাকরি গেল, এটাই মনে করা হচ্ছে 26,000 জনের চাকরি চলে গেছে, স্কুলগুলো সাময়িক ধাক্কা খেলো। তা নয়, আসলে কি হয়েছে, বহুদিন ধরে স্কুল ছাড়া কোথাও চাকরি ছিল না, সেটা হয়েছে, সেটাও গেছে। প্রাথমিকেরও 32,000 এখনো ঝুলে রয়েছে আদালতে মামলা। ছেলে মেয়েদের কাছে একটা হয়ে গেছে যে লেখাপড়া করলে তো চাকরি পাওয়া যাবে না, চাকরি কিনতে হবে। এই যে মানসিকতাটাই বদলে গেছে, একেবারেই তাই। এটার বদল কি করে সম্ভব? রাতারাতি তো হবে না। না, ইনস্টিটিউশনাল রিফর্মই একমাত্র মানে উত্তর, এবং ইনস্টিটিউশনাল রিফর্ম না হলে ইনস্টিটিউশনাল স্টেবিলিটি আসবে না। একটা যদি ইনস্টিটিউশন স্টেবল না হয়, সে যেই পলিটিক্যাল পার্টি আসুক তাকে তারা স্টেবিলিটি উপহার দিতে পারবে না, মানুষকে তারা স্টেবলভাবে রাখতে পারবে না। রাতারাতি সম্ভব না, কিন্তু রাতারাতি যেই সরকার এই পতনের জন্য দায়ী তাকে চেঞ্জ করে দেওয়া তো সম্ভব। সেটা তো আমাদের হাতে, সেটা তো একটা ডেমোক্রেটিক ডিসিশন। এখনো যদি বাঙালি না জাগে, এই ইন্ডিপেন্ডেন্স, আপনি জানেন আমাদের, আমরা সবাই জানি কালাপানিতে 551 জন রেভলিউশনারি বা ভারতের স্বাধীনতা বিপ্লবীরা ছিলেন, তার মধ্যে 395 জন বাঙালি এবং 175 জন পূর্ববঙ্গীয়। সুতরাং এতজন বিপ্লবী থাকার পরে, এত বড় বড় বিপ্লবী আসার পরে, প্রথম সায়েন্টিস্ট, প্রথম স্কুল, প্রথম কলেজ, ভারত মাতা বাংলা থেকে তৈরি হয়েছে, বন্দে মাতরম বাংলা থেকে তৈরি হয়েছে, স্বামী বিবেকানন্দ বাংলা থেকে এসে, রবীন্দ্রনাথ বাংলা থেকে এসে, আমাদের ন্যাশনাল অ্যান্থেম বাংলা থেকে এসে, এই এত গ্লোরিফিকেশনের পরেও যদি বাঙালিকে সত্যি অন্য লোকেরা বলে যে তুমি বাংলাদেশ চলে যাও, তাহলে সেটা কার ফেলিয়ার? এটা অবশ্যই 35 বছরের কমিউনিজমের ফেলিওর, যারা বাঙালিকে বাঙালি সত্তাটা ভুলতে শিখিয়েছে,
এবং সেটাকে আরো দৃঢ়ভাবে এই এখনকার কারেন্ট রাজ্য সরকার করছে, এবং সেটা সত্যি তাদের ফেলিয়ার, আমাদের নয়। দেখুন, বাঙালিকে গুরুত্ব দেওয়ার জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বঙ্গশ্রী, বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ অনেক পুরস্কার এনেছেন। তো এবারেই পুরস্কার প্রদান হচ্ছিল, আমি এটা দেখলাম, একজন বাঙালি মুসলমান নেই সেখানে যাকে বঙ্গভূষণ বা বঙ্গবিভূষণ দেওয়া যায়। তাহলে আমার রাজ্যের শিক্ষিত মুসলিমরা কেন বুঝতে পারছেন না যে এই রাজ্য আসলে তোষণ করার কথা বললেও আসলে কিছু করেনি, যেখান থেকে একজন বাঙালি মুসলিম বঙ্গভূষণ বঙ্গবিভূষণ উঠে আসতে পারে? অবশ্যই তাই। বাঙালি যারা মুসলমান ভাই বোন তাদের অবশ্যই বোঝা উচিত দে আর বিং ইউজড, দে আর জাস্ট বিং ইউজড। এই শুধু তুমি কিছু স্পেশাল পারমিশন দিয়ে দিলে এই ওই মানে ওদের কি প্রসেশন বের করো বা এখানে এখানে মাইক চালাও, দ্যাট ইজ নট লাইফ। সেটা তো আপনার ধর্মটা হচ্ছে আপনার রুজি জীবনের একটি অংশ মাত্র, কিন্তু আপনার গ্রোথের জন্য তিনি কি করেছেন? কিছুই না। যদি তাই হতো, আপনি যেরকম বললেন, আমার মনে হয় না বঙ্গ কোনো রকম কোনো এতে মুসলমান ভাই বোনেদের কোনো রকম কোনো প্রেজেন্স আছে। তো তারাও মানে আমাদের মতনই ঠকছে, এবং তারা যবে বুঝবে তবে হয়তো কিছু চেঞ্জ হবে, আমিও আশা করি। দেখুন, সবচেয়ে বেশি আলোচনা করা হয় উত্তরপ্রদেশ নিয়ে। কথায় কথায় আমাদের রাজ্যে কিছু হলেই উত্তরপ্রদেশও তো হয়েছে। তো 2017 সালে উত্তরপ্রদেশে বদল হয়েছিল, বদল মানে বিজেপি ক্ষমতায় আসে। তারপরের উত্তরপ্রদেশ আগের উত্তরপ্রদেশ আলাদা, আকাশ পাতাল। আর দাঙ্গা হয় না, না। মাফিয়া রাজ শেষ, মাফিয়াদের অবৈধ জমি সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে, সকলে ভয়ে ভয়ে থাকে, মুসলিমরাও কিন্তু ওখানে সুরক্ষিত। তো এটা দিয়ে আমরা কি এই স্যাম্পেলটা দিয়ে ভাবতে পারি যে এখানে বিজেপি এলে সময় পেলে তারা পরিস্থিতি বদলাতে পারবে? বাংলার একদিনে তো সম্ভব নয়, কিন্তু মানসিকতার বদল, শিল্প আসবে, এটা কি হতে পারে? আমার তো অবশ্যই মনে হয়, এবং আপনি তো শুধু বিজেপির কথা বললেন, ইনফ্যাক্ট আমি আরেকটা ছোট্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি। তারা যে বিজেপিকে বহিরাগত বলে, বিজেপির শুরুটা কিন্তু বাংলা থেকেই হয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, শ্যামাপ্রসাদ বা আশুতোষ তাদের মানে বাবা ছিলেন, যাই হোক আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ শ্যামাপ্রসাদকে দায়িত্ব দিচ্ছেন এই দায়িত্ব, মানে অথচ ভারত সেবাশ্রম সংঘের সর্বত্র সবাই যাচ্ছে গিয়ে থাকছে, কিন্তু সেখান থেকেই কিন্তু অ্যাকচুয়ালি বিজেপির সূত্রপাত। ভারত সেবাশ্রম তো দিল্লিতেও খুব তারা মানে দিল্লিতেও ওরা খুব প্রচলিত। তো ব্যাপারটা হচ্ছে যে আমি তো স্পেসিফিক্যালি মনে করি যে শুধু বিজেপি নয়, বিজেপির মধ্যে যদি কোনো স্যাফরন লিডার আমাদের আসে, তাহলে হয়তো আমাদের একটুখানি সংস্করণ হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। কারণ আমি জানি না বিজেপি আসলেও তাদেরকে কতটা কাজ করতে দেওয়া হবে। কারণ অ্যান্টাই যে পার্টিস তারা এত বেশি, এবং তারা এত বেশি শক্তিশালী, ইনক্লুডিং কারেন্ট সরকার, সে যদি বিরোধী পক্ষ হয় তার সাথেও। সুতরাং এমন একজন ব্যক্তিত্ব আমাদের, এটা কেন্দ্র সরকারের জন্যও একটা মেসেজ যে এমন একজন ব্যক্তিত্বকে তাদের শোকেস করা উচিত, বা তাদের মুখ্যমন্ত্রীর পদের জন্য ভাবা উচিত, যিনি ইকুইভ্যালেন্টলি বাবার মতন স্ট্রং। না, বিজেপিতে তো আগাম বলা যায় না কে কাকে কবে চেনে। রেখা গুপ্তকে আমরা চিনতাম না, দ্রৌপদী মুর্মুকে চিনতাম না, বা কত মানুষকে চিনতাম না, যাতে নীতিন নবীনকেই আমরা চিনতাম না, আলোচনা করিনি। কিন্তু আমার যেটা মানে বেশি করে মনে হয় যে পশ্চিমবঙ্গের শিল্পের প্রয়োজন, তাহলে কারখানা হবে, এডুকেশনেরও প্রয়োজন, তাহলেই শিল্পে কর্মীর যোগান হবে, ট্রেনিং দরকার। এগুলো না করে বাংলার মানুষকে ভাতাজীবী করে রাখা হয়েছে। পরিযায়ী শ্রমিককে বলা হচ্ছে তুমি চলে এসো, মাসে 5,000 টাকা দেবো, সে হয়তো দিনে 5,000 টাকা রোজগার করে, তাকে বলা হচ্ছে, বা সপ্তাহে 5,000 টাকা তো করেই। তো এবং লক্ষ্মী ভাণ্ডার বাড়ি দেওয়া হলো, যুবশ্রী হয়েছিল 2013 সালে, তখন টাকা পয়সা দেওয়া হলো না। 13 বছর বাদে, তখনও 1,500 টাকা ছিল, 13 বছরে টাকার দাম কমেছে অনেক, কিন্তু এখনো 1,500 টাকাই দিয়ে তাদেরকে কার্যত কেনার চেষ্টা হচ্ছে। এবং আমার মনে হয় বিজেপি এলেও হয়তো এটা বন্ধ হবে না, এই টাকাটা বাড়বে, বাড়া প্রয়োজনও। সরাসরি টাকা দরকার ইকোনমিক্সের বর্তমান যে পরিস্থিতি, তাতে সেই সঙ্গে তো প্রশিক্ষণটাও দরকার, যাতে তারা কাজের যোগ্য হয়ে ওঠেন। সেটা না করে যেটা করা হচ্ছে, তাতে কি মানে সত্যি ভোটারকে ভুলিয়ে দেওয়া যাবে? না, একটা ফেইল্ড স্টেট মেশিনারির প্রথম ইঙ্গিত কি জানেন? একটা হচ্ছে মানুষকে ভাতাজীবী বানানো, সেটা হচ্ছে ফ্রি বাইস বানানো। আপনি দেখুন, যখন অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন, প্রত্যেকটা জিনিস ফ্রি, ইলেকট্রিসিটি ফ্রি। হ্যাঁ, ইলেকট্রিসিটি ফ্রি, অথচ আপনি সাকেত বা হসখাস এরকম জায়গায় গিয়ে দেখবেন তারগুলো এমনভাবে ঝুলছে, বৃষ্টি হলে মানে এক্ষুনি আমি কারেন্ট খেয়ে মারা যাব।
ঠিক আছে, ফ্রি বাইস বানানো, বাস ফ্রি, মহিলাদের জন্য মেট্রো ফ্রি। ফ্রি কেন? কারণ আমার তোমাকে মানে আমার সিটিজেন্সকে দেওয়ার মতন আমার কাছে আর কিছু নাই, ওই জন্য আমি ফ্রি তোমাকে শুধু ফ্রিতে জিনিস দিতে পারবো, এইটাই আমি করতে পারবো, কারণ আমার অন্য কোনো গুণ নেই, অন্য কিছু তোমাকে অফার করার নেই। তো একটা ফেইল্ড সরকারের প্রথম নমুনা হচ্ছে ফ্রি বাইস বাড়ানো বা ভাতাজীবী বাড়ানো। তো সেটা তো এক নম্বর। আর দ্বিতীয় হচ্ছে মাইনরিটি অ্যাপিসমেন্ট করা। এই দুটো যখনই কোনো রাজ্যে আপনি দেখবেন, সেটা যে কোনো সরকার থাকুক, যে কোনো পলিটিক্যাল পার্টি থাকুক, পলিটিক্যাল থিওরি বলে দ্যাট ইজ দ্য ফার্স্ট ইন্ডিকেশন অফ স্টেট ফেলিয়ার। ঠিক আছে, তো আমার মনে হয় যে নতুন সরকার আসলে তাদের ডিসরাপটিভ পদক্ষেপ নিতে হবে, যেরকম মাননীয় প্রধানমন্ত্রী ডিসরাপটিভ পদক্ষেপ নেন, এই যে 2000 টাকার নোট বন্ধ করে। ডিসরাপটিভ পলিটিক্স যতক্ষণ না হবে ওয়েস্ট বেঙ্গলে, ততক্ষণ এর মোড় ঘুরবে না। স্লো পলিটিক্সে কিচ্ছু হবে না। রাজনৈতিক চেঞ্জ অবশ্যই দরকার, কিন্তু দ্যাট শুড বি ডিসরাপটিভ পলিটিক্স। এবং ডিসরাপটিভ পলিটিক্স তখনই মানে যখন হবে, তখনই মানুষের সামাজিকতার যে মনোভাব, তাদের যে রাজনৈতিক মনোভাব বা আইডিওলজিক্যাল থিঙ্কিং, তখনই সেটা ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করবে। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে কেন গোটা দেশেই হয়তো এই পদ্ধতি আছে যে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর বাবা মায়েরা আমাদের হাত খরচার টাকা দেন, ভাতা তো একরকম ওটাই। একই সঙ্গে তারা বলেন তুমি অর্জন করতে শেখো, পারলে 2টো টিউশনই পড়াও, তারপরে তুমি আর একটু কিছু কাজের চেষ্টা করো, এবং একটা সময় যেন আমার কাছে তোমার হাত পাতাটা বন্ধ হয়। এটাকেই উন্নয়ন বলে আমার একদম সংক্ষেপে। মানে এর মধ্যে কোনো অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় আমার দরকার নেই। এইটা হচ্ছে বাস্তব কথা, যে তুমি উপার্জন করো, অর্জন করতে শেখো। এই শেখানোর কাজটা বাংলায় দীর্ঘদিন ধরে বন্ধ হয়েছে। এখন স্কুল কলেজে যে পড়ানো হয়, কেউ কিছু শেখে না। ক্লাস 8-এর ছেলে মেয়েরা ক্লাস 2-এর অঙ্ক পারছে না, এরকম দেখা যাচ্ছে। তো এর জন্য বদল তো দরকার, কিন্তু আপনি যেটা বলছিলেন একটা বড় বাপের বদল নিয়ে আসতে পারে, ঝড় পশ্চিমবঙ্গে দরকার। বাংলায় যাচ্ছেন আসছেন, আপনিও বাংলারই ভোটার, কাজের সূত্রে দিল্লি থাকছেন, বাংলায় যাচ্ছেন, আবার এখন রয়েছেন, আবার চলে যাবেন বাইরে কোথাও, নালন্দায় চলে যাবেন। কি বুঝছেন মানে মানুষ কি এবার তৈরি হয়েছে? আমার মনে হয়েছে অনুকূল পরিস্থিতি, কিন্তু মানুষ কতটা তৈরি হয়েছে? প্রথমত একটা জিনিস আমি আপনার সাথে রাজি হলাম না। আমাদের সরকারও মানে উপার্জন করতে শিখাচ্ছে চপের দোকান খুলে, আপনি সেটা ভুলে গেছেন। চপ শিল্প নিয়ে মালদহের একটি মেয়ে, সে চপ শিল্পের অর্থনীতি নিয়ে এমফিল করেছে। বাবা, আমি তার সাথে কথা বলেছি, তার গাইডের নাম তাপস পাল, তিনি রায়গঞ্জ ইউনিভার্সিটির প্রফেসর, এবং মেয়েটি কাজ করেছে। এবং মানে যে কি করে চলতে পারে, এখন তো মাননীয়া বলছেন যে মাকে বলো ঘুগনি বানিয়ে দিতে, রেল স্টেশনে চলে যাও, প্রচুর বিক্রি হয়ে যাবে। আবার বোতলে চা নিয়ে যাও ফ্লাস্কে, এবং কয়েকটা বিস্কুট কিনে চলে যাও। এটা তো উপার্জন হতে পারে না। তাহলে শিক্ষিত যুবকরা কি করবে? আমি বলছি এটা কোনো কাজ ছোট নয়, না না, মজা নয়, এটা খুব সিরিয়াস বিষয়। আমাদের হাসি পাচ্ছে, বাংলায় এ নিয়ে প্রচুর মিম তৈরি হয়েছে, কিন্তু আসলে এই মিমগুলো দেখে আমাদের যে হাসিটা পায়, সেটা বেদনা চাপা দেওয়ার হাসি। নিশ্চয়ই তাই, নিশ্চয়ই তাই, 100বারই তাই। আমি কিছুদিন মানে ফেসবুক আমি বন্ধ করে দিয়েছি, কারণ আবার মানে ফেসবুক বা যত সামাজিক মাধ্যম আছে, সেখানে একটা টেন্ডেন্সি থাকে বেঙ্গল থেকে, যে আপনি যদি কোনো অ্যান্টি পলিটিক্যাল কথা বলেন, আপনাকে টার্গেট করা হবে বা স্টক করা হবে, এবং আমাকেও কিছুদিন আগে সেসব করা হচ্ছিল। সমস্ত সমাজ মাধ্যম আমি বন্ধ করে দিয়েছি। কিন্তু আমি যখন চালাতাম সেগুলো, ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক, তখন আমি খুলেই দেখতাম বাংলার যদি কোনো রিল আসতো, সেখানে কোনো রেস্টুরেন্টকে রেটিং করা বা কোথায় কি ভালো খাবার পাওয়া যাচ্ছে সেটা, মানে মানুষ বাড়িতে খাবার তৈরি করে দিচ্ছে, মানে ইয়াং ছেলেরা তারা ফুড ব্লগার বা ফুড রিভিউ করছে। সুতরাং আমার কোথাও একটা মনে হয় এটাও একটা ইন্ডিকেশন যে বাংলায় চাকরি নেই, এবং অনেক লোকেরা আছে যারা হয়তো ঘর ছেড়ে বেরোতে পারছে না, তখন তারা কি করবে? তারা এই উপার্জনের পথ বেছে নিয়েছে, বা ট্যুরে যাচ্ছে সেটার ফটো তুলে। মানে ঠিক আছে, আমি জানি সোশ্যাল মাধ্যমটা একটা বিষয়, কিন্তু তার মানে কি এটা একটা সত্যিও হচ্ছে চাকরি নেই, বাজারে চাকরি নেই, সেই কারণে তারা এটাতে তাদের এই দিকে যেতে হচ্ছে। এখন এটা যদি মানুষ না বোঝে, তাহলে এখন আর কিছু করার নেই। এত বছর হয়ে গেল। আসলে কি জানেন তো, বাঙালিরা খুব কমফোর্ট জোন পছন্দ করে। আমার মনে হয় বাঙালিদের কোথাও দুটো জিনিস খুব মানে তাদের মানে হৃদয়ের খুব কাছের জিনিস, একটা হচ্ছে কালচার, আরেকটা হচ্ছে তাদের কমফোর্ট জোন। এবার কোথাও একটা তাদেরকে ভুল বোঝানো হচ্ছে যে বিজেপি হচ্ছে একটি বহিরাগত পার্টি, এবং সেটার ডমিনেশন
মোস্টলি নন বেঙ্গলিদের হাতে, এবং তারা যদি এখানে বাঙালি মুখ্যমন্ত্রীও বানায়, তোমার কালচার কিন্তু হরপ করে নেওয়া হবে। আপনি দেখবেন রিসেন্ট এদের ট্রেন্ড হচ্ছে আমি বাংলা পক্ষের, আমি বাংলাকে করতে এসি, বাংলাকে তোমরা সবাই অ্যান্টি বাঙালি। ভাই তোমরা কোন প্রো বাঙালি? সমস্ত বিজেপি যা ফলো করে সবই তো বাঙালির জিনিসপত্র ফলো করে। তোমরা কোন প্রো বাঙালি? তোমরা তো একদমই প্রো বাঙালি নয়। ম্যাক্সিমাম কনস্টিটিউয়েন্টের মানে যারা তোমাদের এমএলএ এমপির যারা ওই করে তারাও তো মানে হিন্দি স্পিকিং লোক, অনেক, আমি নাম নিচ্ছি না, অনেকজন আছে। কিন্তু এখন মানুষকে যে তারা ভুল বোঝাতে নাম নেওয়া, শত্রুঘ্ন সিনহা, ইউসুফ পাঠান, বাঙালি মানে বাংলা ভাষা দূরের কথা, মানে তাদের মাটির সাথে কোনো কানেকশন নেই। ইউসুফ পাঠানকে জেতানোর জন্য বলা হয়নি তিনি একজন বড় ক্রিকেটার, প্রচার করা হয়েছে তিনি একজন মুয়াজ্জেমের পুত্র। অ্যাবসলিউটলি। এবং সেখানে যেই লোকটা এত বছর ধরে কাজ করেছে সে মানে হেরে গেছে, এবং সে সমস্ত সম্প্রদায়ের ব্যতীত সমস্ত কাজ করেছে, সে হেরে গেছে। তো এটাই হচ্ছে আমাদের মানে, যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে ভুল বোঝানো হচ্ছে, সেটা আমরা গাল্প করছি। যতক্ষণ না আমরা নড়ে চড়ে বসবো, বাঙালির তো অত্যন্ত মেধা, তারা কেন ভুল বুঝছে সেটাই আমার প্রশ্ন। হয়তো এইটার কারণে ভুল বুঝে যে আমরা সেই কমফোর্ট জোনের বাইরে যেতে চাই না। এই যে দিদি একটা, আমি মানে একটা মা টাইপের মানুষ, আমি তোমাদের দিদি, এই যে একটা অবধারণা তৈরি করে রেখেছে, এইটার থেকে মানুষকে বেরোতে হবে। উনি যদি সত্যি তাই হতেন তাহলে বেঙ্গলের এত দুরবস্থা হতো না, এটা মানুষকে বুঝতে হবে। আর আমি আশা করি বাঙালি অনেক মেধাবী, এবং রিভাইভাল অফ বেঙ্গল বাংলা থেকেই হবে, এবং খুব শীঘ্রই হবে। ভারত যা ভাবে বাংলা তার অনেক আগে পূর্বে ভেবে নেয়। আমি আশা রাখি যে আমাদের বাঙালিরা খুব তাড়াতাড়ি বুঝবে। আপনি একটু আগে কথা বলেছেন যে বদল তো আসবে তারপরে। দেখুন, আমি একটা গ্যারান্টি দিতে পারি, সেটা হচ্ছে তৃণমূল এমন একটি দল, যদি ক্ষমতা থেকে তৃণমূল সরে যায় তাহলে কর্মীরা সকলে একসাথে একদিনে 1 ঘন্টার মধ্যে সরে যাবে। আমিও তাই মনে করি। দ্বিতীয় হচ্ছে, শূন্যের কথা মনে পড়লে আগে আমাদের মনে পড়তো কার কথা? আর্যভট্ট। এখন শূন্য মনে পড়লে সিপিএম মনে পড়ে। তো বামেরা শূন্যে গেছে, ভোট আছে, কয়েক শতাংশ ভোট আছে, আমি মনে করি এবার আরো কমবে। কিন্তু বামেরা আসলে একটা কাজ করে যাচ্ছে, বারবার একটা ন্যারেটিভের প্রচার সমাজ মাধ্যমে মানুষের মনে ঢুকিয়ে দেওয়া হয়ে গেছে অনেকাংশে, যে দিদি মোদি সেটিং আছে। হ্যাঁ, ঠিক আছে, যদি সেটিং হতো তাহলে মমতার এই যে অ্যাপিসমেন্ট পলিসি, সবার জন্য বিকাশের কথা না ভাবা, এর তো বিরোধিতা আসতো। আপনি কি মনে করেন কোনোভাবে কোনো সেটিং থাকতে পারে? একেবারে নয়। সেটিং থাকলে এই নাটকটা উনি করতেন না, এই সুপ্রিম কোর্টে মানে এই কোর্টে এসে এই নাটকটা উনি করতেন না। যাদের নিয়ে এসেছিল বলছে এসআইআর এর জন্য মারা গেছে। আমি আপনাকে হলপ করে বলতে পারি, এখানে কোনো মানে রেফারেন্স পয়েন্ট নেই, মানে কোনো মানে পুস্তক রেফারেন্স নেই, বাট আমি হলপ করে বলতে পারি, আপনি যদি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টি যাদের পরিবারের সদস্য তথাকথিত এসআইআর এ যাদের মৃত্যু হয়েছে মাননীয়া বলছেন, তাদেরকে আপনি ইন্ডিভিজুয়ালি ইন্টারভিউ করে দেখুন, তাদের সবার মৃত্যু, আপনি তাদের বয়ানের মধ্যে ডেফিনেটলি কোনো ব্যালেন্স খুঁজে পাবেন না। তাদের সবার মৃত্যু ভিন্ন ভিন্ন কারণে হয়েছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্টালি বা কোইন্সিডেন্টালি সেই সময় হয়েছে যখন এসআইআর চলছিল, এবং সেটাকেও একটা পলিটিক্যাল গেমিক হিসাবে ইউজ করে তিনি অতজনকে এখানে নিয়ে আসলেন। আচ্ছা, আমি আপনাকে একটা খুব কমন সেন্সের একটা মানে কথা বলছি, যদি সত্যি তাদের সেই পরিবারগুলোর মধ্যে থেকে কেউ মারা গিয়ে থাকে, তবে তাদেরকে তাদের বাড়ির ওখানে থেকে সাপোর্ট করার থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল তাদেরকে তুলে এনে দিল্লিতে নিয়ে আসা। এটা তো ছিল না। তিনি যদি সত্যি তাদের জন্য কেয়ার করতেন, সত্যি যদি তারা এসআইআরেই ধরুন মারা গেছে এসআইআর এর কারণে, তাহলে এটা কি উচিত ছিল না যে ওখানে থেকে তাদেরকে তাদের ইকোনমিক সিকিউরিটিটা দেখা, বা তাদের পরিবার সমস্ত কিছু ঠিক করে করতে পারছে কিনা দেখা। একজন মহিলাকে তিনি নিয়ে এসেছিলেন, তার হাতে সদ্যজাত শিশু ছিল, এবং তার হাজব্যান্ড কিছুদিন আগে মারা গেছে, এবং কোনো একটি এরকমই সোশ্যাল মিডিয়া সংবাদ মাধ্যম আছে, তা তিনি ইন্টারভিউ করার সময় তার কথা বয়ানে যে বিভিন্ন ভার্সনস সেটা বেরিয়ে এসছে। তো আমি সেখান থেকেই টাকা পয়সার বিনিময়ে তারা এসেছে, তারা এসেছেন, এবং আর যদি সত্যি তিনি কনসার্ন হতেন তাদেরকে ওখান থেকে উঠিয়ে এখানে নিয়ে আসতেন না, যাদের পরিবারের এরকম অবস্থা। তো আমার মনে হয় চেঞ্জ হবে। এখন দেখি, সবটাই ভগবানের হাতে। একটা বই আছে না, সাইবার জিহাদ, আপনারই লেখা, আরো বড় নাম। তো বাংলায় এরকম কোনো পরিকল্পনাও কি চলছে? এরকম ভাবেও বাংলাকে গ্রাস করার কোনো পরিকল্পনা হয়ে থাকতে পারে? অবশ্যই। আপনি দেখুন, এই যে 8 জনকে গ্রেপ্তার করা হলো, তারা কিভাবে কানেকশন রাখতো?
হ্যাঁ না? মানে সাইবার জিহাদ পশ্চিমবঙ্গে চলছে? অ্যাবসলিউটলি চলছে, অ্যাবসলিউটলি। এবং তার সব থেকে বড় কেসেসই পশ্চিমবঙ্গ থেকে আসে। এই যে যত আপনি দেখবেন ভবিষ্যৎকালে বড় বড় ইনফ্রাস্ট্রাকচারে অ্যাটাক, টেলিকম সার্ভিসেসে অ্যাটাক, পাওয়ার গ্রিড সিস্টেমে অ্যাটাক, হ্যাঁ না, এগুলো সমস্ত কিন্তু পশ্চিমবঙ্গ থেকেই হবে, কারণ ওখানে সব থেকে বেশি আনএমপ্লয়মেন্ট এবং সব থেকে বেশি মেধাবী ছাত্ররা ওখানেই আছে, মানে চাকরি পাচ্ছে না বা চাকরির খোঁজে, এবং সেখান থেকেই হবে অনেক কেসেসে। আপনি অনেক নিউজ পেপার খুললেই যে এই যে ডিজিটাল গ্রেপ্তার, হ্যাঁ না, তারপরে আপনার পাসওয়ার্ড জেনে পুরো ব্যাংক খালি করে দেওয়া, এগুলো আপনি যদি ট্রেস করেন কোনোদিনও, যদি এসএফআইও মানে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট হোক বা বিভিন্ন যে দেশের বিভিন্ন ডিপার্টমেন্টসগুলো, যদি তারা তাদের ওখানে ডকুমেন্টস দেখা যায়, নিশ্চয়ই এটার একটা হয়তো টের পাওয়া যাবে যে ম্যাক্সিমাম জিনিস ওখান থেকেই হচ্ছে। এবং হওয়ারই কথা, কারণ চাকরি বাকরি নেই, লোকেরা করবে কি, ছেলেপুলেরা করবে কি পড়াশোনা শিখে? এসবই করছে, বিভিন্ন র্যাডিক্যাল নেটওয়ার্কসের সাথে যুগছে, প্রত্যেকটাই সাইবার, এভরিথিং ইজ সাইবার। এবং এই সাইবারের ব্যাপারে কোনো রকম কাজ বা বাজেটিং কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কখনো করেনি বা এটা নিয়ে ভাবেনও নি। তো আমার মনে হয় এটাই হচ্ছে সত্যি। আপনি এবার 1, 2, 3, 4 করে বলে দেবেন যে পশ্চিমবঙ্গের জন্য কি কি ভয় ওত পেতে আছে? একটা হচ্ছে র্যাপিড ডেমোগ্রাফিক চেঞ্জ। বর্ডার এরিয়াজে আপনি একদিন হঠাৎ সকালে উঠে দেখবেন আপনি কিছু জানেন না, শোনেন না, ঠিক যেরকম কাশ্মীরে হয়েছিল, ঠিক যেরকম গ্রেট ক্যালকাটা কিলিংস হয়েছিল, আপনার দরজার কড়া নাড়বে এবং বলবে বেরোন, এটা আমাদের বাড়ি। এবং আপনার তখন কোথাও যাওয়ার জায়গা থাকবে না, সবাই দিল্লি আসবে, মোটেই না, দিল্লিতে থাকার জায়গা নেই। তো এটা ডেমোগ্রাফিক চেঞ্জ, র্যাপিড ডেমোগ্রাফিক চেঞ্জ ইজ দ্য বিগেস্ট থ্রেট। সেকেন্ড হচ্ছে ইলিগাল ইমিগ্রেশন, হ্যাঁ, এবং যেটাকে আমরা বলি স্মাগলিং, বর্ডার স্মাগলিং ফোর্সেস, এদের বিভিন্ন থ্রেট তো আছে। এবং ভবিষ্যতে যেরকমভাবে জামাতে ইসলামী এবং তার ট্রিবিউটারিজগুলো যেরকমভাবে পাওয়ারফুল হয়ে যাচ্ছে, তাতে করে গিয়ে আপনার ম্যাক্সিমাম ইম্প্যাক্ট কিন্তু স্পিলওভার ইম্প্যাক্ট পশ্চিমবঙ্গেই পড়বে। থার্ড হচ্ছে র্যাপিড ডেমোগ্রাফিক চেঞ্জের সাথে দ্রুত ইসলামাইজেশন। নেক্সট হচ্ছে সাইবার থ্রেট, সাইবার ফ্রড। আর তারপর হচ্ছে সোশ্যাল আইসোলেশন। সোশ্যাল আইসোলেশন পশ্চিমবঙ্গকে ঘিরে ধরেছে এবং ভবিষ্যতে আরও সেগুলো হবে। সুতরাং এগুলোই আমার মনে হয়। আর ফাইনাল জিনিস হচ্ছে পশ্চিমবঙ্গ ইন্ডিয়া থেকে কেটে যেতে পারে যে কোনো সময় ইন দ্য নেক্সট 10-20 ইয়ার্স ইফ থিংস আর নট চেঞ্জিং রাইট নাও। বাংলা ভারতে থাকবে না? না, থাকবে না। সেপারেটিস্টদের এরকম আইডিয়া আছে এবং বাংলার থেকে প্রচুর অংশের মানুষ একটা সেকশন গড়ে তুলছে যারা বাংলা জাতীয়তাবাদীকে এবং বাংলা ল্যাঙ্গুয়েজটাকে ঘিরে সেপারেটিজম ক্রিয়েট করা তৈরি করছে। এবং বাঙালিরা তো যথেষ্ট মেধাবী, সেখানে যদি কোনো পলিটিক্যাল টার্ময়েল হয়, সেটা কাশ্মীর কি দেখেছে দেশ, কাশ্মীরের থেকে 100 গুণ বেশি ইম্প্যাক্ট পড়বে পশ্চিমবঙ্গতে। এবং আপনি ধরে রাখুন যদি 2040 বা 47-এর মধ্যে মানে আমরা বাংলা ডিভাইড হয়ে যাচ্ছে বা সেপারেট হয়ে যাচ্ছে না দেখতে চাই, তাহলে এই বছর চেঞ্জ করাটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ধরা যাক আমরা কথাবার্তার প্রায় শেষ পর্বে পৌঁছে গেছি। আপনার এই কথাগুলো মানুষ শুনলেন এবং মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, আমি অনেকাংশে মনে করি চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল। তাহলে কি আসতে চলেছে সামনে তৃণমূলের জন্য? অ্যাবসলিউট ডিকে, ওদের কোনো অস্তিত্ব থাকবে না। হাওড়া স্টেশন পেরোলে ওদের আর কেউ চিনবে না। অ্যাবসলিউট ডিকে। কারণ দেখুন, মমতা ব্যানার্জি যেরকম ধরনের রাজনীতি করে এসেছেন, তিনি আন্দোলন থেকে উঠে এসেছে, এটা আমরা অস্বীকার করতে পারি না। এবং একটা সময় তিনি কমিউনিস্টকে 30 বছরের এত সুদৃঢ় রুল সেটাকে চ্যালেঞ্জ করেছে, সেটা তাকে আমি অবভিয়াসলি তাকে বাহবা দিচ্ছি। কিন্তু তার যে পার্সোনালিটি ডেভেলপ করেছে, তার যে ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্বর যে ডেভেলপমেন্ট হয়েছে, সেখানে ইগো বা অ্যাটিটিউডটা এত মাত্রায় পৌঁছে গেছে যে তিনি এই হারটাকে মেনে নিতে পারবেন না। আমি আপনাকে এটা কমন সেন্সের উপরে ভিত্তি করে বলছি, যদি তৃণমূল হেরে যায়, শি উইল ফল সিক। তিনি আর মানে ঘুরে দাঁড়ানো বা লড়াই করার মতন আর স্বাস্থ্য তাকে পারমিট করবে না। অ্যান্ড ইফ মমতা ব্যানার্জি মুভস অ্যাওয়ে, টিএমসি ইজ ডেড। দে উইল টার্ন টু বিনিথ জিরো। তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। টিএমসি ইজ ডেড। সিপিএম তো মানে ঠিক আছে, তাদের মতন করে আছে, একটা কোনো রকমে বেঁচে আছে, কিছু করতে হবে করে খাচ্ছে। তো আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কেরিয়ার শেষ, অ্যাবসলিউটলি শেষ হয়ে যাবে। এবং তার প্রধান অনেক পলিটিক্যাল স্কলার অনুমান করে যে যদি বিজেপি আসে তাহলে সিপিআইএম উইল বি দ্য চিফ অপোজিশন। আমার সেটা মনে হয় না।
চিফ অপোজিশন সিপিআইএম হতেই পারবে না, কমিউনিজম থাকতেই পারবে না যদি হিন্দুত্ব থাকে। রাষ্ট্রবাদী বিচারধারা যদি থাকে তাহলে কমিউনিজমের কোনো জায়গাই হবে না, নট ইভেন অ্যাজ অপোজিশন। তো সেইখানে আমার মনে হয় প্রধান অপোজিশন কংগ্রেসই হবে। কারণ বাংলায় কংগ্রেসের উত্থান হতে পারে অ্যাবসলিউটলি, যে এটা আমার আইডিয়া, আমি বলছি না এটা সম্পূর্ণ ঠিক হবে, কিন্তু যদি পলিটিক্যাল স্ট্র্যাটেজিক ভিশন আমার মনে হয়, আপনি আমারটা জিজ্ঞেস করেন, তাহলে আমার মনে হয় দুটোই, মানে দুটো রিজিয়নাল, মানে একটা তো রিজিয়নাল না, যাই হোক টিএমসি এবং সিপিআইএম দুজনেই ব্রাশ আউট হয়ে যাবে। আপনি খুব মানে স্পেসিফিক্যালি বলেছেন। আমি চাইবো কি আরও একবার তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎটা আপনি তো ভবিষ্যৎ বক্তা নন, জ্যোতিষী নন, কিন্তু আপনি সমাজতত্ত্ববিদ, আপনি মানবাধিকার নিয়ে কাজ করেছেন, আপনি অখণ্ড ভারত নিয়ে কাজ করছেন, সেই জায়গা থেকে একটু গলায় যে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎটা কি? উনি অ্যাবসলিউটলি সাইডলাইন হয়ে যাবে, পলিটিক্যাল সাইডলাইনিং যাকে বলে। তৃণমূল কংগ্রেস মাইনাস মমতা বন্দ্যোপাধ্যায় ইজ ইকুইভ্যালেন্ট টু আ বিগ জিরো। তাদের কোনো মুখ নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই ক্যাপাবিলিটি নেই দলকে আগে নিয়ে যাওয়ার, এবং তারা শুধু তোষামদের উপরে ভিত্তি করে চলছে। এখন আপনি নতুন যতজন সদস্যকে জয়েন করতে দেখছেন তৃণমূল, তারা কেবল তোষামদের উপরে ভিত্তি করে চলছে, তারা কেবল তোষামত করছে যে অভিষেক আমার আইডল। কোন ভিত্তিতে আইডল? তিনি কি করেছেন জীবনে? কিছু সিট জেতা ছাড়া ডায়মন্ড হারবারে আর কি করেছেন? সেটা তো পলিটিক্যাল গেমিকিং। জীবনে তার অ্যাচিভমেন্টটা কি? পলিটিক্যাল অ্যাচিভমেন্ট কি? মানুষের জন্য সিগনিফিকেন্ট কি করেছেন উনি? এক্স্যাক্টলি কি করেছেন? দ্যার ইজ নো ডেফিনেশন। সুতরাং মমতা ব্যানার্জি মানে তৃণমূল মাইনাস মমতা ব্যানার্জি, টিএমসি ইজ ইকুইভ্যালেন্ট টু জিরো। এবং আমি যে বলছি যে মমতা ব্যানার্জি যেভাবে তার রাজনৈতিক উত্থান হয়েছে, যেরমভাবে সুদৃঢ় আন্দোলন করে একটা এত বড় কমিউনিস্ট রেজিমকে সরিয়েছে 34 বছরের, তাতে তার একটা পলিটিক্যাল ইগো তৈরি হয়েছে, পলিটিক্যাল অ্যাটিটিউড তৈরি হয়েছে, এবং সেই ইগো বা সেই অ্যাটিটিউড হারকে কখনো স্বীকার করবে না। আর যদি হেরেও যান, তিনি যদি হেরে যান, যেটা অবশ্যই মানে পরিবর্তন দরকার হয় বলে আমরা সবাই চাইছি, যে পলিটিক্যালি যদি তিনি হেরেও যান, তাহলে তার কোনো পলিটিক্যাল অস্তিত্ব আর থাকবে না। শি উইল বি সাইডলাইন্ড, এবং তিনি সেই হারটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন না, এটা আমার ধারণা। কারণ তিনি জিতেই এসছে বরাবর। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বরাবর জিতে এসছেন, এই এত একবার হেরেছেন, একবারই হেরেছেন, বাট উনি অভ্যস্ত, জিতে অভ্যস্ত। হি হ্যাজ অলওয়েজ বিন ভিক্টোরিয়াস। এইবার যদি সেটা ডিফিট হয়, ইট উইল বি আ বিগেস্ট প্রবলেম ইন হার, বিগেস্ট চ্যালেঞ্জ ইন হার লাইফ। এখান থেকে উনি রিকভার করতে পারবেন না, এবং উনি ব্যতীত টিএমসির কোনো অস্তিত্ব থাকবে না। হাওড়া স্টেশন পেরোলে কেউ তাদের চিনবে না। বাংলা নিজের মেয়েকে চায়, সেই বাংলার মেয়ে না থাকলে কি হবে বাংলার? বাংলা নিজের মেয়েকে চায় দাদা, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, সব কিছু দিচ্ছে, কিন্তু সব থেকে বেশি কষ্ট তো মেয়েরাই পাচ্ছে। আঙ্গনওয়াড়ি ওয়ার্কার আপনি দেখুন, মহিলারা সব থেকে বেশি সাফারার। এখানে অভয়া মৃত্যুকাণ্ড, মহিলারা বেশি সাফারার। কোথা থেকে বাংলা এতগুলো রেপ কেস? এই যে মনোজিৎ মডেল চলছে প্রত্যেকটা কলেজে, এতগুলো কলেজে ম্যাঙ্গো মডেল, এতগুলো কলেজে দিন নেই রাত নেই। সাউথ ক্যালকাটার মতন এত জমজমাট জায়গাতে একটি মেয়ে রেপ হয়ে গেল, মেয়েরাই তো সব থেকে বেশি বিতাড়িত হচ্ছে বাংলাতে। তাহলে কিসের বাংলা মেয়েকে চায়? বাংলা মেয়েকে চায় না এখন আর। বাংলা মেয়েকে চাইলে এসব হতো না। আমরা বাংলার মেয়ের সঙ্গে কথা বললাম, তো তিনি যা বলছেন তাতে একদিকে ভয়, আবার অন্যদিকে কালো মেঘ সরে গিয়ে সূর্য ওঠার ইঙ্গিত রয়েছে। তো আমরা আশা করব কালো মেঘটাই সরে যাবে, সূর্যটাই উঠবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ শ্রেয়সী, আপনারাও খুব ভালো থাকবেন। যদি এই সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন ভালো লাগে তাহলে বন্ধুদের, আর খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দেবেন, আর আপনার মতামত কমেন্টে লিখবেন। ভালো থাকবেন সকলে।